ইস্যু কি বাচ্চে, ঘুম থেকে উঠবি নাকি তোর গায়ের উপর পানির বর্ষণ করব? পানির বর্ষণ, এই দুই শব্দ কানে যাওয়ার সাথে সাথে ধরফরিয়ে উঠে বসলাম আমি। এই শীতে মোটেই ঠান্ডা পানিতে ভেজার অভিলাষ নেই। আমার একমাত্র বড় বোন সায়রা নামক পায়রার দিকে তাকিয়ে বললাম, কি সমস্যা কি পায়রা আপু? আমি শান্তিতে একটুখানি ঘুমলে তোমার সহ্য হয় না তাই না? পায়রা আপু কি? হ্যাঁ। এই তোর থেকে উদ্ভট নাম এগুলো শুনে শুনে আমার সব ফ্রেন্ডরা পায়রা পায়রা বলতেই শুরু করেছে। কয়েকটা তো আমাকে দেখলেই পাকপাকুম পায়রা নামক ছড়া ঝপতে শুরু করে। বুঝতে পারছিস তুই আমার নামের কি অবস্থা করেছিস? না, বুঝতে পারছি না। দয়া করে আমাকে ঘুমোতে দাও প্লিজ। আপু আমাকে ঘুমোতে দিল না। উল্টো আমি যেটা ভুলে একটু শান্তিতে ঘুমোতে চাইছিলাম তা মনে করিয়ে দিয়ে আমার ঘুম নামক শান্তি অশান্তিতে পরিণত করে দিল। আজকে যে তোর এইচএসসির রেজাল্ট দিবে ভুলে গেলি। আমি আপুর দিকে অসহায় চোখে তাকিয়ে থাকলাম। আপু সে সবের দ্বার ধারল না। গুনগুন করতে করতে রুম থেকে প্রস্থান নিল সে। আমি ইয়াসরা মেহনাজ। সবাই ইস্যু বলেই ডাকে, তবে একজন শুধু মেহু বলে ডাকে। আমার আজন্ম শত্রু শুভ্র ভাই। ওনারা থাকেন ঢাকা শহরে। আমার আব্বুরা 3 ভাই 1 বোন। বড় চাচু আর মেঝো চাচু ব্যবসার কাজে সপরিবারে ঢাকায় থাকেন। ফুপ্পিরও ঢাকায় বিয়ে হয়েছে। শুধু আমরা থাকি গ্রামে। আব্বু এখানে একটা স্কুলে শিক্ষকতা করেন। আপুর কলেজ অবধি পড়া শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য সেখানে মামাদের কাছে থাকতে শুরু করে। আমার রেজাল্ট দিবে শুনে কালকে গ্রামে এলো সে। ইস্যু তুই প্লাস পেয়েছিস বনু? আমাকে জড়িয়ে ধরে কথাটা বলল আপু। খেয়াল করলাম আপুর হাত কাঁপছে। আমি হাসলাম। আমার পরিবারের এই এক সমস্যা। পরীক্ষা আমি দিলেও টেনশনে হাত পা কাঁপা শুরু করে অন্যদের। আব্বু আর আম্মু ইতিমধ্যে রুমে এসে পড়েছে আমার। সবার একে একে আদর পাওয়া শেষে ঠিক করা হলো আমাকেও আপুর সাথে রাজশাহী গিয়ে পড়াশোনা করতে হবে। কথাটা শোনা মাত্র হাত পা ছড়িয়ে কান্না শুরু করে দিলাম। আমি কিছুতেই রাজশাহী যাব না, আমার ইচ্ছা ছিল আমি ঢাবিতে পড়ব। আব্বু রাজি হলেন। চাচুদের বলতেই ওনারা বললেন ওনাদের বাড়িতে পাঠিয়ে দিতে আমায়। গাড়িতে বসে আছি। আমার সামনের সিটে বসে গাড়ি চালাচ্ছে অতীব বেয়াদব একজন পুরুষ। উনার পাশে বসে বেসুরে গান গাইছেন নিবরান ভাই। উনি হচ্ছেন বড় চাচুর 2 মাত্র ছেলে। শুভ্র ভাই গাড়ি চালাতে চালাতেই নিবরান ভাইকে কঠিন এক ধমক দিয়ে বললেন, তোর এই বেসুরা গান অফ করবি নাকি গাড়ি থেকে এক ধাক্কায় ফেলে দিব। কি ভয়ানক থ্রেট দিলেন ভাবা যায়। নিবরান ভাই সাথে সাথে চুপ হয়ে আমার দিকে অসহায় চোখে তাকালেন। আমি নিবরান ভাইয়ের মুখের অবস্থা দেখে ঠোঁট এলিয়ে জোরেই হেসে ফেললাম। আমার হাসির মাঝেই শুভ্র ভাই বলে উঠলেন, এরকম হাসিস যে রেজাল্টের কি খবর? টপ করেছি আমি। নিচ থেকে। আমি দাঁতে দাঁত চেপে বললাম। উপর থেকে। প্রায় 3 ঘন্টার জ্যামে ভর্তি রাস্তা পেরিয়ে চাচুদের বাসায় পা রাখলাম আমি। এই 3 ঘন্টা আমার জীবনের সবচেয়ে বিরক্তিকর একটা সময় হয়ে থেকে যাবে সারা জীবন। সারা রাস্তা নিবরান ভাইয়ের নাক ডাকার আওয়াজ শুনে আর শুভ্র ভাইয়ের গা ঝালানো কথা শুনে আসতে হলো। গাড়ি থামা মাত্রই দৌড়ে ভিতরে ঢুকে গেলাম আমি। এই অবধি চাচুদের বাসায় আমি মোটে 3 বার এসেছি। বাড়ির আনাচে কানাচে সবই আমার পরিচিত। ঘরে ঢুকেই জোরে জোরে হাত ছাড়লাম। বড় আম্মু, ছোট আম্মু, চাচু সবাই কোথায় তোমরা? রান্নাঘর থেকে ছুটে এলেন বাড়ির মহিলারা। আমি 2 আম্মুকেই জড়িয়ে ধরে বললাম, কেমন আছো সুইট সুইট আম্মুরা? ছোট আম্মু আর বড় আম্মু দুজনে আমার 2 গালে চুমু দিয়ে বললেন, জবর, তুই আসবি আর আমরা কি ভালো না থেকে থাকতে পারি। আমাদের আলাপ সালাপের মাঝেই চোখ গেল সদর দরজার দিকে। নিবরান ভাই ঘুমো ঘুমো চোখে টলতে টলতে আসছেন। এক হাত ওনার গালে। আমি মুহূর্তেই বুঝে ফেললাম শুভ্র ভাইয়ের লোহার ন্যায় হস্ত থেকে চর খেতে হয়েছে নিবরান ভাইকে। আমার বোঝাবুঝির মাঝেই শুভ্র ভাইয়ের আবির্ভাব ঘটল। এসে ছোট আম্মুর শাড়ির আঁচলে মুখ মুছলেন তিনি। আমার দিকে কয়েক পলক তাকিয়ে বললেন,
এরকম পেতনির মতো দাঁড়িয়ে থাকবি নাকি রুমে গিয়ে শাওয়ার নিবি? আমি পেতনি? এখানে তুই বাদে আর কোনো পেতনিকে দেখতে পাচ্ছিস নাকি? ওনার ভাবলেশহীন কথায় রেগে ওনার দিকে আঙুল তাক করে বললাম, আপনি হচ্ছেন শাকচুন্নি। বলেই রেগে ধোবাধপ্পা তুলে উপরে উঠতেই খেয়াল হলো উনি তো ছেলে। ছেলেরা কিভাবে শাকচুন্নি হবে? আমি কি আবারও নিজেকে বেকুব প্রমাণ করে আসলাম? পিছন থেকে সবার হাসির আওয়াজ ভেসে আসছে। নিজের উপর চরম বিরক্তিতে দ্রুত পা চালিয়ে বরাবরের মতো আমার জন্য বরাদ্দকৃত রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। বিকালের দিকে ফুপ্পি, আয়রা আপু আর আদ্রিয়ান ভাই এলেন। আয়রা আপুর সাথে আমার ভাব হচ্ছে একদম মাখো মাখো। আপুর থেকে জানা গেল উনি চট্টগ্রাম ভার্সিটিতে পড়েন। আদ্রিয়ান ভাই আর শুভ্র ভাই ঢাবিতে পড়েন। শুভ্র ভাই ঢাবিতে পড়েন শুনে আমার সেখানে পড়ার ইচ্ছে মরে গেল। ভাবতেই কেমন গলা শুকিয়ে আসছে। উনি আর আমি একই ভার্সিটিতে। নেহি কাবি নেহি। আমার ঢাবিতে চান্স হলো। এতদিনের স্বপ্ন কি আর এত সহজে ভেঙে ফেলা যায়? অ্যাডমিশনের জন্য দিনরাত পড়াশোনা করে পরীক্ষা দিতে গেলাম। আর টিকেও গেলাম। যেরকম আনন্দ লাগছে আমার ঠিক তার সমান সমান বেদনাও লাগছে। শুভ্র ভাইকে ঢাবিতেই কেন পড়তে হলো? ওনার মতো এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তো বুয়েট বা মেডিকেলেও পড়তে পারত। ইরার নাম ফোনের স্ক্রিনে জ্বলজ্বল করছে সেই কখন থেকে। ফোন তুলতে ইচ্ছে করছে না। জানি এরা কি বলবে। ও গম্ভীর মুখে বলবে, শাড়ি পরেছিস? না। না মানে? এক্ষুনি শাড়ি পর বলছি। তুই কি ভুলে গেলি ভার্সিটির প্রথম দিন যে আমরা শাড়ি পরে যাব বলে প্ল্যান করে রেখেছি? এক্ষুনি শাড়ি পর তুই, এক্ষুনি মানে এক্ষুনি। আমি এক্ষুনি শাড়ি পরলাম না। কল্পনা থেকে ইরাকে ছুটি দিলাম। আলমারি থেকে একটা হলুদ রঙা চুড়িদার বের করলাম। হলুদ আমার সবচেয়ে অপ্রিয় রং। এই হলুদ রঙা জামাটা আব্বু আসার সময় কিনে দিয়েছিল। আব্বুকে আজ প্রচুর মনে পড়ছে। মনে পড়াটাকে স্থায়ী রাখতে আব্বুর দেওয়া চুড়িদার পরে নিলাম। হলুদ রঙা ওড়নাটা মাথায় এলে দিয়ে নিচে গেলাম। বাড়ির সবার থেকে বিদায় নিতে গিয়ে জানলাম শুভ্র ভাই আর আদ্রিয়ান ভাই গাড়িতে আমার জন্য সেই কখন থেকে বসে আছে। আপাতত আমাকে রকেটের গতিতে সেখানে গিয়ে উপস্থিত হতে হবে। না হলে শুভ্র ভাই আমাকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দিলেও দিতে পারেন বলে আমার ধারণা। দৌড়ে গাড়ির সামনে গিয়ে হাঁপাতে থাকলাম। গাড়িতে উঠতে নিতেই চোখে পড়ল গাড়ির সামনে দাঁড়িয়ে থাকা শুভ্র ভাইয়ের দিকে। কালো রঙা জ্যাকেট, জিন্স পরে ফোনে কথা বলতে ব্যস্ত উনি। আমি এক দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে থাকলাম। আজ হঠাৎ খেয়াল করলাম উনি সুন্দর। বেশ সুন্দর। কথা বলার সময় উনি বারবার ভ্রু কুঁচকাচ্ছেন। আমি মুগ্ধ চোখে ওনার দিকে তাকিয়ে থাকলাম। আচমকা ওনার চোখ আমার দিকে পড়তেই থতমত খেয়ে গেলাম। চোখ নামিয়ে দ্রুত গাড়িতে উঠে বসলাম। সামনের সিটে আদ্রিয়ান ভাইকে দেখা গেল। ওনার কানে হেডফোন, চোখ বন্ধ। ফুপ্পিরা এই বাড়িতে থাকায় আদ্রিয়ান ভাইও আমাদের সাথেই যাচ্ছে। শুভ্র ভাই ড্রাইভিং সিটে বসলেন। হুট করে পিছন ফিরে আমার দিকে তাকালেন। কিছুক্ষণ তাকিয়েই রইলেন। উনি কি হিসাব শোধবোধ করছেন? আমি যে এতক্ষণ ওনার দিকে তাকিয়ে থাকলাম ওই জন্য কি এখন উনি আমার দিকে তাকিয়ে আছেন? অস্বস্তিতে কপাল কুঁচকে তাকালাম ওনার দিকে। উনি এবার চোখ সরালেন। সামনের দিকে ফিরে গাড়ি স্টার্ট দিতে দিতে বললেন, পুরো পেতনির মতো লাগছে তোকে। একটুও মানাচ্ছে না এই রঙে। আমি রাগী চোখে ওনার দিকে তাকিয়ে থাকলাম। ঠিক ঠিক এই জন্য এই মানুষটাকে আমার অপছন্দ। মানায়নি বললেই হয়। পেতনি বলা লাগবে কেন? আচ্ছা, সত্যিই কি ভীষণ বাজে লাগছে? সবাই কি আমাকে নিয়ে খুব হাসাহাসি করবে? আদ্রিয়ান ভাইকে পিছন থেকে গুঁতো দিলাম। কোনো সারা শব্দ নেই। ঘুমুচ্ছেন বোধ হয়। আমি এবার জোরেই চিমটি কাটলাম ওনার হাতে। আদ্রিয়ান ভাই ধরফরিয়ে উঠে শুভ্র ভাইয়ের দিকে তাকালেন। হাত ডলতে ডলতে বললেন, চিম্বাইলি কেন? শুভ্র ভাই ভ্রু কুঁচকে বললেন, হোয়াট? চিমটি দিছস কেন? আমি কখন চিমটি দিলাম তোকে? আমি পিছন থেকে খিলখিল করে হেসে উঠলাম। হাসার কারণ হচ্ছে শুভ্র ভাইয়ের ভ্রু কুঁচকানো।
সিরিয়াস মোমেন্টেও উনি ভ্রু কুঁচকে তাকিয়ে থাকবেন। আমার হাসির দরুন আদ্রিয়ান ভাই আমার দিকে ফিরে তাকালেন। শুভ্র ভাই ভ্রু কুঁচকে আয়নার দিকে তাকিয়ে গাড়ি চালায় মন দিলেন। হাসি বন্ধ করে আদ্রিয়ান ভাইয়ের দিকে তাকালাম। উনি অবাক হয়ে তাকিয়ে আছেন আমার দিকে। আমি শুভ্র ভাইয়ের দিকে তাকিয়ে ভেঙচি কাটলাম। আদ্রিয়ান ভাইকে বললাম, আমাকে কি বাজে লাগছে আদ্রিয়ান ভাই? আদ্রিয়ান ভাই আমার দিকে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ। আমি আবার বললাম, কি হলো বলুন? একদম হলুদ পরি লাগছে তোকে ইস্যু। আমি খুশি খুশি মনে বললাম, সত্যি ভাইয়া, পাক্কা সত্যি। গাড়ি থেকে নেমেই কেমন প্রশান্তি অনুভব করলাম। এই তো আমি আমার স্বপ্নকে ছুঁতে পেরেছি। হঠাৎ হাতে কারো স্পর্শ পেয়ে চমকে উঠলাম। তাকিয়ে দেখলাম শুভ্র ভাই আমার হাত ধরেছে। আমি অবাক হয়ে ওনার দিকে তাকালাম। উনি সামনের দিকে তাকিয়ে হাঁটতে লাগলেন। চারপাশে তাকিয়ে দেখলাম সব মেয়েরা কেমন ভাবে যেন তাকিয়ে আছে। আমি অস্বস্তি লুকাতে শুভে ভাইকে বললাম, আদ্রিয়ান ভাই কোথায়? উনাকে রেখে আমরা কোথায় যাচ্ছি? ও এইখানে নতুন না যে নিজে নিজের ডিপার্টমেন্টে যেতে পারবে না। গাড়ি পার্ক করতে দিয়েছি ওকে। ও। চুপচাপ ওনার সাথে হাঁটতে লাগলাম। হঠাৎ পিছন থেকে পরিচিত কণ্ঠে কেউ আমায় ডেকে উঠল, এই শুভ। ইরাটাকে পিছন ফিরে তাকালাম। ও ছুটে আমার সামনে এসে দাঁড়ালো। আমি তৎক্ষণাৎ শুভ্র ভাইয়ের থেকে হাত ছাড়িয়ে নিলাম। ইরা কোমরে হাত দিয়ে রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে। ওর রাগের কারণ স্পষ্ট আমার কাছে। ইরা বেগুনি রঙা শাড়ি জড়িয়েছে গায়ে। হাতে রেশমি চুড়ি, খোবায় বেলি ফুলের মালা আর কপালে ছোট্ট একটা টিপ। সব মিলিয়ে ওকে কোনো রূপকথার পরীর মতো লাগছে। এই শাকচুন্নি, শাড়ি পরিসনি কেন? ইরা যখন খুব রেগে যায় তখন আমায় শাকচুন্নি বলেই সম্বোধন করে। ইরা শাকচুন্নিটাকে বুঝলাম বেশ রেগেছে মেয়েটা। ওর রাগ নিভানোর জন্য আমি মিষ্টি করে হেসে বললাম, বাহ ইলু, তোকে তো হেব্বি লাগছে রে। একদম ঝাক্কাস। একদম বাম মারবি না সাইব। থেমে গেল ইরা। শুভ্র ভাইয়ের দিকে ভ্রু কুঁচকে তাকালো। আমি শুভ্র ভাইয়ের দিকে তাকিয়ে দেখলাম উনিও ইরার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছেন। ইরার কুচকানো ভ্রু মসৃণ হয়ে এলো। আপাতত সেহা করে শুভ্র ভাইকে আগাটু মাথা দেখে চলেছে। শুভ্র ভাই এবার বিরক্ত ভরা চোখে আমার দিকে তাকালেন। বিরক্তিকর কণ্ঠেই বললেন, দাঁড়িয়ে থাকবি এখানে? আমি শুভ্র ভাইয়ের বিরক্তি আরেক ধাপ বাড়িয়ে ইরার হাত ধরে বললাম, আপনি আপনার ডিপার্টমেন্টে যান, আমি ইরার সাথে চলে যাব। আপনার আমাকে এত বাচ্চাদের মতো ট্রেন করতে হবে না শুভ্র ভাই। বলে ইরার হাত ধরে হাঁটা ধরলাম। ইরা আর কিছুক্ষণ এখানে থাকলে নিশ্চিত শুভ্র ভাইয়ের সাথে ফ্লার্টিং শুরু করে দিত। আমি, আদ্রিয়ান ভাই আর ইরা ক্যান্টিনে বসে আছি। আদ্রিয়ান ভাই বলেছেন আমাদের আইসক্রিম খাওয়াবেন। ইরা প্রত্যেকবারের মতো আদ্রিয়ান ভাইয়াকেও ছাড় দিল না। উনার দিকেও হা করে তাকিয়ে আছে ইরা। আদ্রিয়ান ভাই আমার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে বললেন, তোর বান্ধবীকে বল আর একটু বেশি করে হা করতে। মশা ঢুকতে সমস্যা হবে তো। আদ্রিয়ান ভাইয়ের কথা শুনে ইরা লজ্জিত ভঙ্গিতে চোখ নিচে নামিয়ে নিল। আমি কথা কাটিয়ে বললাম, আইসক্রিম আসছে না কেন? এতক্ষণ লাগে আইসক্রিম আনতে। খেয়াল করলাম আমার পাশে কেউ বসেছে। চোখ ফিরিয়ে তাকিয়ে দেখলাম শুভ্র ভাই। উনার দৃষ্টি হাতে থাকা ফোনে নিবন্ধ। আমি নিশ্চিন্তে উনার দিকে তাকিয়ে বললাম, এখানে বসেছেন কেন? ওইদিকে আরো জায়গা ফাঁকা পড়ে আছে, ওইখানে গিয়ে বসুন। শুভ্র ভাই আমার কথায় কোনো ভাবাবেগ দেখালেন না। আমি আগের মতোই আবার বলে উঠলাম, কি হলো, যাচ্ছেন না কেন? আপনি কি এখানে আমার সাথে ঝগড়া করতে এসেছেন শুভ্র ভাই? শাট আপ। শুভ্র ভাইয়ের ধমকে আমি মুখ ফুলিয়ে বসে রইলাম। শাট আপ না, আপনার শাট আপ পানিতে গুলে খান আপনি। ইরার দিকে না তাকিয়েও বুঝতে পারছি এই মেয়েটা এবার শুভ্র ভাইকে গিলে খাচ্ছে। আমার রাগ আরো খানিক বেড়ে গেল। এমন সময় পাশের টেবিল থেকে গানের টুংটাং সুর ভেসে এলো। তিনটা ছেলে গান গাচ্ছে।
আমি লক্ষ্য করলাম মাঝখানে ছেলেটার দৃষ্টি আমার দিকে। সে আমার দিকে তাকিয়ে গানে সুর তুলছে। এই যে মিস, শুনেন প্লিজ। সিঙ্গেল আছেন কি? বলতে চাই একটা কথা, আপনি রাখবেন কি? এই আমার মনের রাজপ্রাসাদে রানী হইবেন কি? আরে ভালোবাসার একটা গোলাপ আপনি। শাট আপ। আমার চিৎকারে ছেলেগুলো চুপ হয়ে গেল তৎক্ষণাৎ। সবার অবাক দৃষ্টি আমার দিকে। শুভ্র ভাইয়ের দিকে তাকিয়ে দেখলাম উনি ভ্রু কুঁচকে তাকিয়ে আছেন। উনার শাট আপ আরেকজনকে ফিরিয়ে দিতে পেরে ভালো লাগছে এখন। কিন্তু ছেলেগুলো যেভাবে তাকিয়ে আছে নিশ্চিত কিছু বলবে আমায়। ছেলেগুলোর থেকে কিছু শোনার আগেই ঝট করে উঠে দাঁড়ালাম আমি। রাগী মুড নিয়ে ধোপা তুলে বেরিয়ে গেলাম। এই যে রাগী কন্যা, এত রাগ কেন আপনার বলেন তো? আপনি কি জানেন রাগলে আপনার ওই রক্তিম মুখখানা কারো মনে রায়নায় বসন্তের রঙিন ফুল ফোটায়? গুটি গুটি অক্ষরে লেখা চিরকুট খানা পড়ে থ হয়ে বসে রইলাম আমি। আজ অবধি যতগুলো চিরকুট পেয়েছি আমি সবগুলো থেকে এইটা আলাদা কাজের। ক্লাস 9-এ থাকতে প্রথম একটা ছেলে চিরকুট দিয়েছিল। চিরকুটে লেখা ছিল, ভালোবাসি তোমায় আশরা। এত ভালোবাসি যে তুমি বললে আমি তোমার জন্য 7 সমুদ্র 13 নদী পাড়ি দিতে রাজি, তুমি বললে আমি আমার জীবন দিতেও রাজি। শুধু একবার বলে দেখো আশরা। ইতি, তোমার দেওয়ানা। এই চিঠিটা পড়ে সেদিন পুরো ঘর কাঁপিয়ে হেসেছিলাম আমি। এরপর থেকে যতগুলো চিঠি এসেছে সবই একই ধাঁচের চিঠি। সেই চিঠিগুলোর আমি একটা নাম দিয়েছি, আওলা ঝাওলা চিঠি। কিন্তু এই চিঠিটা আওলা ঝাওলা চিঠির কাতারে পড়ছে না। এটার ভিতরে একটা প্রেম প্রেম গন্ধ আছে বৌদি কি। আচ্ছা, এই চিঠিটার কি নাম দেওয়া যায়? মাথায় একটা নাম ভেসে উঠল তৎক্ষণাৎ, মুগ্ধ চিঠি। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে। বসন্ত এসে গেছে, দূরে কোথাও বসন্তের গান বাজছে। প্রকৃতি বসন্তের ছন্দে মেতে উঠেছে। চারপাশ থেকে কোকিলের মনকাড়া সুর ভেসে আসছে। বাতাসে ফুলের ঘ্রাণ তীব্রভাবে মুগ্ধতা ছড়াচ্ছে। ছাদের দোলনায় বসে চোখ বন্ধ করে এই মণিমুগ্ধকর পরিবেশ উপভোগ করছি আমি। হঠাৎ হাতে কিছুর স্পর্শ পেয়ে চোখ খুলে তাকালাম আমি। অপরাজিতা ফুল। মুগ্ধ চোখে ফুলের দিকে তাকিয়ে থাকলাম কতক্ষণ। শিশিরের ফোঁটায় স্নান করা অপরাজিতা ফুল, দারুণ। কিন্তু এই ফুলকে দিল আমায়। ভাবনাটা মাথায় আসতেই চোখ ছোট ছোট করে ছাদের চারিদিকে তাকালাম। রেলিং ঘেঁষে শুভ্র ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। আমি অবাক হয়ে ওনার দিকে তাকালাম। বিস্ময় নিয়ে বললাম, আমার হাতে ফুল কি আপনি দিয়েছেন শুভ্র ভাই? আমার কথায় উনি আকাশের দিক থেকে চোখ সরিয়ে আমার দিকে তাকালেন। ভ্রু কুঁচকে বললেন, তোর কি মনে হয় আমি তোকে ফুল দিব? এখানে আপনি ছাড়া আর কেউ উপস্থিত নেই, তাই আমার মন বলছে ফুল আপনি দিয়েছেন। ঠিক বলছি কিনা? না, একদম ভুল বলেছিস। আমি কোন সুখে তোকে ফুল দিতে যাব বল শুনি? নিজে ফুল ছিঁড়ে এনে এখন বলছিস আমি দিয়েছি ফুল। তুই দিন দিন মিথ্যুকে চূড়ান্ত হচ্ছিস মেহু। ব্যাস, শুরু হয়ে গেল ওনার বিরক্তিকর কথাবার্তা। আমি বিরক্ত চোখে উঠে দাঁড়ালাম। হাতের ফুলগুলো দোলনায় রেখে হাঁটা ধরলাম। উদ্দেশ্য এই বিরক্তিকর মানুষটার সামনে থেকে যাওয়া। দরজার কাছে গিয়ে আবার পিছন ফিরে তাকালাম। শুভ্র ভাই ভ্রু কুঁচকে তাকালেন আবার। ওনার কুচকানো ভ্রুকে পাত্তা না দিয়ে বললাম, ফুল যে আপনি দিয়েছেন আমি ভালো করেই জানি শুভ্র ভাই। শুধু শুধু মিথ্যা কথা বলে পাপ বাড়াচ্ছেন কেন বলুন তো? বলেই আবার হাঁটা ধরলাম। ওনার আর কোনো কথা শোনার ইচ্ছে আমার নেই। আজ শুক্রবার, এই দিনটা মানেই হচ্ছে আলাদা এক আনন্দ। কিছুক্ষণ আগে আব্বু ফোন করে জানিয়েছেন ওনারা ঢাকা আসছেন। সাথে আমার পায়রা আব্বু আসছে। ছোট চাচু তৎক্ষণাৎ ফুপ্পিকে ফোন করে আসতে বললেন। আজ রাতে পিকনিক হবে। এই বাড়িতে আমার সঙ্গী বলতে আছে একইবার। ওকে সঙ্গী কম চামচা বলাই ভালো। আমি আর ইভান ছুটে বাগানে গেলাম। বাগানের এক পাশে একটা বড় কৃষ্ণচূড়া গাছ আছে। সেই গাছের ঢালে ঝুলানো একটা দোলনা আছে। দোলনাটা আমি চাচুকে দিয়ে বাঁধিয়ে নিয়েছিলাম।
আমি দোলনায় দুলছি আর ইভান ধাক্কা দিচ্ছে আমায়। কাছ থেকে ঝরে ঝরে কৃষ্ণচূড়া পাপড়ি পড়ছে আমার গায়ে। এমন সময় আমার চুলের কাঠি খুলে গেল। চুলগুলো ছাড়া পেয়ে পিঠ সরিয়ে আনন্দের ছন্দে লাফালাফি করতে লাগলো। ইভান চিৎকার করে বলল, ওয়াও সেরা আপু, তোমার চুলগুলো একদম ছোট চাচির মতো। কত লম্বা চুল, একদম বদনজর লাগাবি না আপু। পরে দেখা যাবে আমার সব চুল ঝরে ঝরে পড়ে টাকলু বানিয়ে দিয়েছে আমায়। তখন মানুষ কি বলবে আমায়, ইন্দ্ররূপ মেয়ে। আমার কথায় ইভানের উচ্চ শব্দে হাসি শোনা গেল। আমিও ওর সাথে খিলখিল করে হেসে উঠলাম। হঠাৎ ক্যামেরায় ছবি তোলার শব্দে আমাদের হাসি বনা হলো। আদ্রিয়ান ভাই আরেকবার ক্যামেরার বোতামে চাপ দিয়ে ছবি ক্লিক করলেন। আমি পা মাটির সাথে লাগিয়ে দোলনা দুলিত হওয়া থামালাম। আদ্রিয়ান ভাইয়া আমার সামনে এসে দাঁড়ালেন। ইভান ইতিমধ্যেই আমার সাথ ছেড়ে আদ্রিয়ান ভাইয়ার কাঁধে ঝুলে পড়েছে। কেমন আছিস শিশু? আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। তুমি ছবি তুললে যে? আদ্রিয়ান ভাই মুচকি হাসলেন। আমার দিকে ক্যামেরা বাড়িয়ে দিয়ে বললেন, ছবিটা সুন্দর আসছিল, ওই জন্য তুলে ফেললাম। দারুণ হয়েছে না? আমি ক্যামেরায় ছবিটা দেখে নিজেই মুগ্ধ হয়ে গেলাম। কৃষ্ণচূড়ার অসংখ্য পাপড়ি আমার চুলে জড়িয়ে আছে। আমি খিলখিলিয়ে হাসতে হাসতে দোল দিচ্ছি। ইভান পিছনে ফোকলা দাঁত বের করে হাসছে। সব মিলিয়ে অসাধারণ একটা ছবি। কি দারুণ ছবি তুললে গো আদু ভাইয়া। হোয়াট? তুই কি আমাকে আবার আদু ভাইয়া বললি ইস্যু? আদ্রিয়ান ভাইয়াকে আমি মাঝে মাঝেই আদু ভাই বলি। এর জন্য অবশ্য বোকাও খায় ওনার থেকে। আমি চট করে দোলনা থেকে উঠে দাঁড়ালাম। ভাইয়ার হাতে ক্যামেরা গুছিয়ে দিয়ে বললাম, ছয় আদু ভাইয়া। আর বলবো না আদু ভাইয়া। বলেই দৌড় দিলাম। না হলে ভাইয়ার হাতে মাইর খেতে হবে নিশ্চিত। দৌড়াতে দৌড়াতেই চোখ গেল শুভ্র ভাইয়ের বারান্দার দিকে। উনি কানে ফোন ধরেই কেমন ভাবে যেন তাকিয়ে আছে আমার দিকে। আমি দ্রুত চোখ নামিয়ে নিলাম। উনার এই দৃষ্টিতে বেশ ভয় লাগছে আমার। রাত 9টা বাজে। বাড়ির সবাই ছাদে রান্না বান্না করতে ব্যস্ত। আমি আয়রা আপু আর সায়রা আপু রুমের দরজা বন্ধ করে বসে বসে গল্প করছি। গল্পের বিষয় হচ্ছে ভূত। সায়রা আপু বলল, ভূত নিয়ে আজ জমিয়ে গল্প হবে। এ আরুপ, তুই আগে ভূত নিয়ে একটা গল্প বলতো, তারপর ইস্যু, আর তারপর আমি বলবো। নে শুরু কর। আমি বেশ উৎসাহ নিয়ে তাকালাম। এইসব ভূত প্রেতের কাহিনী আমার বেশ লাগে। আয়রা আপু তার মুড চেঞ্জ করলো। ভয়ঙ্কর গলায় গল্প বলতে শুরু করলো। আপুর মতে ভূতের গল্প বলতে হয় ভূত ভূত টাইপ ফিলিংস নিয়ে। আর এই ফিলিংস আনার মুখ্য মন্ত্র হচ্ছে ভয়ঙ্কর ভাবে হাসা, কথা বলা। আজ থেকে প্রায় অনেক বছর আগে আমি আপুর গল্পে বাম হাত ঢুকিয়ে বললাম, কত বছর আগে আপু? আমার প্রশ্নে আয়রা আপু আর সায়রা আপু দুজনই চোখ গরম করে তাকালো। সায়রা আপু বলল, গল্পের মাঝখানে আরেকবার কথা বললে তোকে রুম থেকে গেট আউট করে দিব, আর গেট ইন হতে পারবি না। আপুর কথা শুনে আমি মুখে হাত দিয়ে তার দিকে তাকিয়ে বোঝালাম যে মুখ বন্ধ, এই মুখে তালা মারলাম। আয়রা আপু আবার বলতে শুরু করলো, আজ থেকে প্রায় অনেক বছর আগের কথা। রাত বোধ হয় তখন 8টা কি 9টা। টিউশন করে বাসায় ফিরছিলাম আমি। নীরব নিস্তব্ধ একটা গলির মধ্যে ঢুকতেই হঠাৎ পিছন থেকে কেউ আমায় ডেকে উঠল। আমি কপাল কুঁচকে পিছে ফিরে দেখলাম নানা ভাই দাঁড়িয়ে আছেন। উনার হাতে একটা শপিং ব্যাগ। আমি দৌড়ে নানা ভাইয়ের সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম, এতদিনে আমাদের খোঁজ নেওয়ার সময় হয়েছে তোমার। মা তো প্রত্যেক দিন তোমার জন্য কান্নাকাটি করে। কেমন আছো নানা ভাই? নানা ভাই তখন আমার দিকে তাকিয়ে ভয়ঙ্কর ভাবে হেসে বললেন, আমি তোকে নিতে এসেছি আরু মা। ওইখানে কেউ আমাকে তোর মতো পান বানিয়ে দেয় না জানিস। তোকে এই জন্য আমার সাথে নিয়ে যাব আমি। আয় আরু, আমার সাথে আয়। আমার হঠাৎ খেয়াল হলো নানা ভাই তো কয়েক বছর আগেই মারা গেছেন। তাহলে ইনিকে? আমি ভয়া। আহ, আপু থামো। আমি আর শুনবো না এই গল্প। বলেই খাট থেকে নেমে পড়লাম আমি।
ভূতে আমি ভয় পাই না ঠিকই, কিন্তু আয়রা আপুর বলার ধরন আমাকে ভয় পেতে বাধ্য করলো। সায়রা আপুর প্যানপ্যানানিতে আয়রা আপু আবার গল্প বলতে নিতেই আমি দ্রুত দরজা খুলে রুম থেকে বেরিয়ে পড়লাম। পুরো ঘর ফাঁকা, সবাই ছাদে আছে। আমি দৌড়ে ছাদের দরজায় গিয়ে হাঁপাতে লাগলাম। বারবার মনে হচ্ছে কেউ আমার চারপাশ থেকে বলছে, তোকে নিতে এসেছি ইস্যু, আয় আমার সাথে আয়। কানে হাত দিয়ে আব্বুর পাশে গিয়ে বসলাম। আব্বু বসে বসে ওনার ভাইদের সাথে গল্প করছেন। খেয়াল করে দেখলাম ওনাদের গল্পের টপিকও হচ্ছে ভূত। আমি বিরক্তি ভারাক্রান্ত চোখে উঠে দাঁড়ালাম। কিছু দূরে থাকা দোলনায় গিয়ে বসলাম। আশেপাশে তাকাতেই প্রচুর ভয় লাগছে। হঠাৎ কেউ আমার ডান পাশে বসে পড়ল। ভয়ের তো চোখে তাকিয়ে দেখলাম শুভ্র ভাই। ওনার কানে ফোন, কারো সাথে হেসে হেসে কথা বলছেন। জিএফ এর সাথে নাকি? আমি ভয়ে ভুলে ওনাকে পর্যবেক্ষণ করতে লাগলাম। সিরিয়াসলি দোস্ত, তুই দেশে ফিরছিস? আমি তো ভাবলাম তুই ওইখানে না পুতি ছাদি সব পয়দা করে তারপর দেশের মাটিতে পা রাখবি। শুভ্র ভাইয়ের কথায় ওই পাশের মানুষটা কি বলল শোনা গেল না। শুভ্র ভাই আবার বললেন, এখনো ভালোবাসিস? শুভ্র ভাইয়ের মুখে কথাটা শুনে কেন জানি প্রচুর রাগ হলো আমার। সোজা উঠে ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। উনি ভ্রু কুঁচকে আমার দিকে তাকাতেই মোবাইলটা ছো মেরে নিয়ে নিলাম ওনার থেকে। কিছুটা দূরে গিয়ে কানে ফোন নিয়ে বললাম, হ্যালো, কে বলছেন? শুভ্র ভাইয়ের প্রেমিকা মেহু। তুমি মেহু রাই? আমি অবাক হয়ে বললাম, আপনি আমায় চিনেন? একজনের মুখে তোমার এত এত কথা শুনেছি যে তোমাকে না চিনার উপায় নেই। বাইদা রাস্তা, আমি শুভ্রের গগনা, ওর বেস্ট ফ্রেন্ড তোরপা। তুমি আমাকে তোর আপু বলে ডাকতে পারো। আমি কিছু বলতে যাব তার আগেই শুভ্র ভাই ফোনটা ছিনিয়ে নিলেন আমার থেকে। আমি অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে থাকলাম। উনি আমাকে পাত্তা না দিয়ে কথা বলতে বলতে নিচে চলে গেলেন। ভার্সিটিতে আজ সকাল সকাল ক্লাস আছে আমার। ম্যাম বলেছিলেন যারা আজ দেরি করে আসবে তাদের পানিশমেন্ট দেওয়া হবে। মোবাইলের অ্যালার্মটা বন্ধ করে ওয়াশরুমে ছুটলাম। কাল সবার ঘুমাতে ঘুমাতে রাত 1টা বেজেছিল। সবাই এখনো ঘুমুচ্ছে বোধ হয়। আমি দ্রুত তৈরি হয়ে নিচে নামলাম। দরজা খোলা দেখে অবাক হলাম। এত সকাল সকাল তো কেউ উঠেনি এখনো। তাহলে দরজা কে খুলল? ধুর, এইসব চিন্তা বাদ দিয়ে দিলাম এক দৌড়। হঠাৎ কৃষ্ণচূড়া গাছের দিকে চোখ যেতেই দেখলাম সায়রা আপু আর নিবরান ভাইয়া হেসে হেসে কথা বলছে। আমি সেদিকে মাথা না ঘামিয়ে আবারও দৌড় লাগালাম। আজ বাসে করে যেতে হবে। বাড়ির গাড়ি চালানোর মতো মানুষগুলো ঘুমে কাবু। বাসের জানালা সিটে বসে আছি। কেমন বমি বমি পাচ্ছে আমার। বাসের কি বাজে গন্ধ। হঠাৎ আমার পাশের সিটে একটা ছেলে এসে বসলো। গায়ে তার হুডি। ছেলেটা আমার দিকে তাকাতেই চিনলাম ওকে। আমাদের ব্যাচের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। নামটা কি যেন ছিল, মনে পড়ছে না এখন। আমি মোবাইলে ফেসবুক লগ ইন করে নিউজ ফিড স্ক্রল করতে লাগলাম। এই যে মিস, তুমি কি ওই মেয়েটা? ছেলেটির কথায় কপাল কুঁচকে তাকালাম তার দিকে। বললাম, কোন মেয়েটা? ওই যে ওই দিন যে ম্যাম একটা মেয়েকে ক্লাসে ঘুমানোর জন্য পানিশমেন্ট দিল, তুমি ওই মেয়েটা না? ছেলেটার কথায় আমি অবাক হয়ে তাকালাম। আমি জীবনেও ক্লাসে ঘুম যায়নি। বুঝলাম ছেলেটা আমার সাথে কথা বলার জন্য এমনি কথাটা বলল। আমি হেসে বললাম, হ্যাঁ তো আমি সেই মেয়েটা। আপনি আমায় এখন চিনলেন? আরে এই পুরো বাসবাসী আমাকে 1 সেকেন্ডে চিনে ফেলল। আর আপনি আমার ক্লাসের হয়েও চিনতে এত দেরি করলেন আমায়। বড়ই দুঃখ পাইলাম মনে। ছেলেটা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হো হো করে হেসে ফেলল। একদম বাস কাঁপিয়ে হাসা। এরকম হাসার মতো কিছু বলিনি আমি। কিন্তু ছেলেটা এত হাসছে কেন? ক্লাসে বসে বসে জিমুচ্ছি। কাল রাতে ঘুম না হওয়ার দরুন চোখ লেগে আসছে বারবার। হঠাৎ শুভ্র ভাইয়ের কথা শুনে চোখ মেলে তাকালাম। উনি কখন এলেন? শুভ্র ভাই, আদিয়ান ভাই আরো কিছু ছেলে ম্যামের সাথে কি নিয়ে কথা বলছেন। হঠাৎ আমার পাশে মেয়েটা বলে উঠল,
ওয়াও, পুরাই ডেইরি মিল। সামনের ছেলেটা এত জোস কেন রে? আই অ্যাম ক্রাশর অন হিম। আরে এ তো আমাদের সিনিয়র শুভ্র ভাইয়া, একদম টপার স্টুডেন্ট। একদম নজর দিবি না ওনার দিকে, উনি হচ্ছেন আমার হবু জামাই। মেয়েটার কথা শুনে আমি আর হাসি চেপে রাখতে পারলাম না, হো হো করে হেসে উঠলাম। সিরিয়াসলি ভাই, না ক্রাশ না প্রেমী, ডাইরেক্ট জামাই। ভাবা যায়? ক্লাসের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকো আশা। ম্যামের কথায় আমার হাসি বন্ধ হলো। অসহায় চোখে উঠে দাঁড়ালাম। এমনিতেই আজ দৌড়ে পায়ের অবস্থা খারাপ, আবার এখন দাঁড়িয়ে থাকলে নিশ্চিত পা খুলে পড়ে যাবে। শুভ্র ভাইয়ের উপর প্রচুর রাগ লাগছে এখন। উনাকে এত সুন্দর হতে কে বলেছে? উনি সুন্দর না হলে তো মেয়েগুলো এই কথাগুলো বলতো না, আর আমিও ক্লাস কাঁপিয়ে হাসতাম না। শুভ্র ভাইয়ের দিকে কড়া চোখে তাকিয়ে ক্লাস থেকে বের হয়ে গেলাম। এখান থেকে ওনাদের কথা শোনা যাচ্ছে। ওনাদের কথা শুনে যা বুঝলাম তার অল্প বিস্তর সারসংক্ষেপ হচ্ছে আমাদের ভার্সিটি থেকে একটা পাহাড়ি অঞ্চলে ঘুরতে নেওয়া হবে। আমি আনন্দে ইয়ে বলে এক চিৎকার মারলাম। ম্যাম দ্বিতীয়বারের মতো আমার দিকে চোখ রাঙিয়ে তাকালেন। শুভ্র ভাইয়ের দিকে তাকাতেই দেখলাম উনি আমার দিকে তাকিয়ে হাসছেন। আম্মু, আব্বু, আপু চলে গিয়েছে কাল। আমি আয়নার সামনে দাঁড়িয়ে চুলে দুই বিনুনি গাচ্ছি। একটু আগে শুভ্র ভাই বলে গিয়েছেন তাড়াতাড়ি রেডি হতে। ভার্সিটি থেকে আমাদের সোজা বাসে করে পাহাড়ি এলাকায় নিয়ে যাওয়া হবে। নিচের থেকে আদিয়ান ভাইয়ার ডাক ভেসে আসছে। উনিও চলে এসেছেন তাহলে। আমি বিনুনি গাথা শেষে কাঁধে একটা ব্যাগ আর মোবাইল নিয়ে নিচে নেমে এলাম। এরকম বাচ্চা সেজেছিস কেন ইস্যু? পরে তো দেখা যাবে সারা তোকে 9-10-এর স্টুডেন্ট ভেবে আর নিলই না। আদ্রিয়ান ভাইয়ার কথায় আমি মুখ ফুলিয়ে বললাম, আমার গলায় আইডি কার্ড ঝুলানো আছে আদু ভাইয়া। আর তাছাড়া আমাকে মোটেই বাচ্চা লাগছে না, একদম বাচ্চা বলবে না। আদ্রিয়ান ভাইয়া হেসে আমার মাথায় চাটি মেরে বললেন, বাচ্চাকে বাচ্চা বলবো না তো কি বলবো? বুড়ি। আচ্ছা এখন চল, শুভ্র গাড়িতে বসে আছে, পরে দেখা যাবে আমাদের রেখেই চলে যাচ্ছে। আমরা আর কথা না বাড়িয়ে গাড়ির কাছে গেলাম। শুভ্র ভাই হঠাৎ বলে উঠলেন, আরে আমি রুমে মোবাইলটা ফেলে এসেছি, একটু নিয়ে আসতে পারবি? ওয়েট আনছি। বলেই আদ্রিয়ান ভাইয়া চলে গেলেন। উনি যেতেই শুভ্র ভাই গাড়ি থেকে বেরিয়ে আমার পাশে দাঁড়িয়ে বললেন, আমাদের সব ব্যাচের স্টুডেন্টদের জন্য আলাদা আলাদা বাস বুক করা হয়েছে। সো বুঝতেই পারছিস তুই অন্য বাসে পড়বি। ইরার সাথে চুপচাপ বসে থাকবি। আর রাফি কথা বলতে চাইলে ওর সাথে কথা বলার দরকার নেই। বাস থেকে নেমে কোথাও ছুটবি না একদম। ম্যাম স্যারদের সাথে সাথে থাকবি। আমি পৌঁছানো আগ অবধি যাবি না কোথাও, বুঝলি? আমি অবাক হয়ে তাকিয়ে আছি ওনার দিকে। উনি কি আমাকে নিয়ে চিন্তা করছেন? কিন্তু এই রাফিটা আবার কে? আদ্রিয়ান ভাইয়া মোবাইল নিয়ে চলে আসতেই শুভ্র ভাই গাড়িতে উঠে গেলেন আবার। আমি আর আদ্রিয়ান ভাইও উঠে বসলাম। শুভ্র ভাই গাড়ি ড্রাইভ করছেন আর ওনার পাশে আদ্রিয়ান ভাই ফোনে কার সাথে কথা বলছেন। আর আমি পিছনের সিটে বসে ফ্রন্ট মিররে শুভ্র ভাইকে দেখে চলেছি। উনি এত কিউট কেন? একদম রাজপুত্র। আচমকা মিররে শুভ্র ভাইয়ের চোখ আমার দিকে পড়ায় লজ্জায় চোখ নামিয়ে নিলাম আমি। ওনার দিকে না তাকিয়েও বুঝতে পারলাম উনি হাসছেন। বাসের জানালা সিটে বসে আছি। আমার পাশে এরা বসে বসে ফোনে প্রেমালাপ করছে। ওর 9 নাম্বার বয়ফ্রেন্ড এটা। কয়দিন বাদে ইকরাবাদের খাতায় নাম লিখাবে নিশ্চিত। হঠাৎ আমাদের ব্যাচের ব্রিলিয়ান্ট ছেলে, অর্থাৎ ওই দিন আমার সাথে বাসে কথা বলা ছেলেটা কোথা থেকে এসে ইরাকে বলল, ইরা তুমি একটু পিছনে আমার সিটে গিয়ে বসবে। আমার না ওর সাথে একটু কথা ছিল। ইরা বিনা বাক্য ব্যয় ফোনে কথা বলতে বলতেই পিছনের সিটে গিয়ে বসলো। ও যেতেই ছেলেটা আমার পাশে বসে পড়ল। আমি অবাক হয়ে তাকিয়ে আছি ছেলেটার দিকে। এ আবার কোন উটকো ঝামেলা এলো? ছেলেটা আমার দিকে তাকিয়ে বলল, এই ওই দিন তো নাম বললে না। আমি রাফি, তুমি? আমি চোখ শুরু করে তাকালাম। শুভ্র ভাই আমাকে এর সাথে কথা বলতে নিষেধাজ্ঞা দিয়েছেন। সিরিয়াসলি?
আচ্ছা, উনি কি জেলাস? বাজিয়ে দেখা যেতে পারে। আপাতত রাফির মতিগতি বুঝতে হবে। আমি হালকা হেসে বললাম, আমি ইয়াসরা মেহরাজ। বা দারুণ নাম। আচ্ছা, এরার পুরো নাম কি? আমি কপাল কুঁচকে তাকালাম। এবার বুঝলাম কাহিনী কি। বেটাইরার সাথে পীড়িত করার জন্য আগে আমাকে পড়াচ্ছে। আমি ঠোঁট টিপে হেসে বললাম, ও এই ব্যাপার। ইরে না, ছেড়ে কাশে না আগে, তারপর বলবো। রাফি চুলে হাত দিয়ে আঙুল ঘুরাতে ঘুরাতে লজ্জিত ভঙ্গিতে বলল, ইরাকে আমার ভালো লাগে, মানে ভালোবাসি ওকে। আমি মজার ছলে বললাম, ও আচ্ছা, তা এখন আমাকে কি করতে হবে দুল্লা ভাই? রাফি লজ্জায় এবারে চোখ নামিয়ে নিল। হাত কচলাতে কচলাতে বলল, ওকে একটু আমার ব্যাপারে বলবে প্লিজ। আমার না বেশ লজ্জা লাগছে। রাফির কথা শুনে আমার পেট ফেটে হাসি আসলো। আর চেপে রাখতে পারলাম না হাসি। খিলখিল করে হেসে উঠলাম। সিরিয়াসলি? ছেলে হয়েও এত লজ্জা? বাস থেকে নেমেছি প্রায় 10 মিনিট হয়। ম্যাম বলেছে সবাইকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে। শুভ্র ভাইদের বাস এখনো এসে পৌঁছায়নি। ম্যামের কথা মতো আমি এক সাইডে দাঁড়িয়ে থাকলাম। রাফি আর ইরা আরেক সাইডে দাঁড়িয়ে কথা বলছে। ইরা পারেও বটে। হঠাৎ আমার হাতে একটা নীল রঙা প্রজাপতির অস্তিত্ব পেলাম। এরকম প্রজাপতি আমি আগে কখনো দেখিনি। ভয়ঙ্কর রকমের সুন্দর। প্রজাপতিটা উড়ে একটা গাছের উপর গিয়ে বসলো। আমি ব্যাগ থেকে মোবাইল বের করে ছবি তোলার জন্য গাছের পাশে গিয়ে দাঁড়ালাম। কিন্তু যেই না ছবি তুলতে যাব অমনি প্রজাপতিটা পুরুট করে উড়ে গিয়ে খানিক দূরে নাম না জানা একটা গাছের পাতায় বসলো। আমি পা টিপে টিপে সেদিকে যেতে ধরতেই কেউ আমার হাত ধরে ফেলল। বিস্ময় নিয়ে তাকিয়ে দেখি শুভ্র ভাই। কখন এলেন ওনারা? শুভ্র ভাই আমার দিকে রাগি চোখে তাকিয়ে বললেন, কি সমস্যা কি তোর? বললাম না লম্পজম্প না করতে। কোথায় যাচ্ছিস ওইদিকে? কিছু চিনিস এখানকার? স্টুপিড। আমি মুখ ফুলিয়ে ওনার দিকে তাকিয়ে থাকলাম। আমি কি বাচ্চা নাকি যে 1 মিনিটেই হারিয়ে যাব? আশ্চর্য। কি হলো চল। বলতে বলতেই উনি আমার হাত ধরেই হাঁটতে শুরু করলেন। এখন কি উনি আমার হাত ধরে রাখবেন নাকি? আমি গম্ভীর মুখে বললাম, হাত ছাড়ুন। শাট আপ। বেশি হাঙ্কিবাঙ্কি না করে চুপচাপ হাঁট। আর একবার কথা বলবি তো গাছের সাথে ঝুলিয়ে রেখে দিব। তারপর সাপেদের সাথে স্নেক স্নেক খেলিস। ওনার কথায় রেগে ওনার থেকে হাত ছাড়িয়ে ম্যামের পাশে গিয়ে দাঁড়িয়ে গেলাম। বাস থেকে আদ্রিয়ান ভাইকে নামতে দেখলাম। উনি আমার দিকে তাকিয়ে হেসে হাত নাড়ালেন। আমিও ওনার দেখা দেখি হাত নাড়িয়ে হাসলাম। আদ্রিয়ান ভাইয়া আর আমি একটা গাছ থেকে পেয়ারা পাড়ার চেষ্টা করছি। শুভ্র ভাই আমাদের সাথেই ছিলেন, কিন্তু হঠাৎ ওনার কল আসায় নেটওয়ার্ক প্রবলেমের কারণে দূরে গেলেন। এই সুখ কই হারায় গেলি? নে ধর। আদ্রিয়ান ভাইয়ের কথায় ওনার দিকে ফিরে তাকালাম আমি। অবশেষে পেয়ারা পাড়তে সফল হয়েছেন উনি। ওনার হাত থেকে পেয়ারা নিয়ে যেই না কামড় বসাতে যাব অমনি শুভ্র ভাইয়ের হাত ধরে একটা মেয়েকে এদিকে আসতে দেখে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। কেমন জানি লাগছে আমার। আচ্ছা, এই সুন্দরী মেয়েটাকে? শুভ্র ভাই এই মেয়ের হাত কেন ধরলেন? মেয়েটা কি ওনার প্রেমিকা? আমার ধারণাকে ভুল সাব্যস্ত করে শুভ্র ভাইয়ের থেকে জানা গেল এই মেয়েটা হচ্ছে ওই দিন ওনার সাথে কথা বলা মেয়েটা। কি যেন নাম? ও হ্যাঁ, তুরফা। তুরফা নামক মেয়েটা এখনো শুভ্র ভাইয়ের হাত ধরে আছে। আমার এবার অসহ্য লাগছে। ফ্রেন্ড হলেই বুঝি হাত ধরতে হবে। মেহুরাই। আমি জোরপূর্বক হেসে বললাম, জি, আমি তুরফা। ওই যে ফোনে যে সুখীর প্রেমিকা ভেবে কথা বলেছিলে। তুমি কিন্তু আমাকে তুরাপু বলে ডাকবে। আমি মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। খেয়াল করলাম তুরাপু খানিক দূরে দাঁড়িয়ে থাকা আদ্রিয়ান ভাইয়ের দিকে তাকিয়ে আছে। তুরাপু যে সময় আমার সামনে এসে দাঁড়ালেন আদ্রিয়ান ভাই ঠিক তখনই বললেন যে আমার একটা ফোন এসেছে। বলেই উনি খানিক দূরে চলে গেলেন। আমি অবাক হয়ে তুরাপুর দিকে তাকিয়ে আছি। উনার চোখ ছলছল করছে।
চোখ মুছে উনি আমার দিকে তাকিয়ে বললেন, সুবি বলেছিল তুমি নাকি প্রচুর কথা বলতে পারো। কই আমার সাথে তো কথা বলছো না। আমাকে পছন্দ হয়নি বুঝি? তুরাপুর কথায় আমি হাসলাম। খুব করে বলতে ইচ্ছে হলো, তুমি শুভ্র ভাইয়ের হাত ছেড়ে আমার সাথে কথা বলো, তাহলে আমিও তোমার সাথে কথা বলবো। এই যে তুমি শুভ্র ভাইয়ের হাত ধরে আছো, এতে আমার ভীষণ রাগ হচ্ছে। ভীষণ ভীষণ ভীষণ। আমার মনের কথা তুরাপু বুঝলো কিনা জানি না, তবে উনি হেসে শুভ্র ভাইয়ের হাত ছেড়ে দিলেন। আমার দিকে তাকিয়ে বললেন, চিন্তা নেই, আমরা শুধু ভালো বন্ধুই। বুঝলে সুবীর পাগলি? আমি চোখ ছোট ছোট করে তাকিয়ে আছি। শুভ্র ভাইয়া তুরাপুর মাথায় চাটি মেরে বললেন, বেশি কথা বলিস না বই। অবজা হেমা, তুই এখনো ওকে বলিসনি? না, এখন এই টপিক বাদে অন্য কথা বল ওর সাথে। দয়া করে এই টপিক আনিস না। ওকে সুবি মহাশয় যাহা আজ্ঞা করিবেন তাহাই শিরধার্য। তুরাপুর কথায় শুভ্র ভাই হেসে উঠলেন। তুরাপু হেসে আবার আদিয়ান ভাইয়ার দিকে তাকালেন। আমি কেবল চোখ ছোট ছোট করেই তাকিয়ে আছি ওনাদের দিকে। সখী ভালোবাসা কারে কয়? সে কি কেবলই যাতনাময়? না। শুভ্র ভাইয়ের কথা শুনে আকাশ থেকে চোখ সরিয়ে ওনার দিকে তাকালাম। আজ 2 দিন হয় ওনার সাথে আমার দেখা হয় না, কথা হয় না। 3 দিন আগে আমরা বাড়িতে এসেছিলাম, তারপর থেকেই শুভ্র ভাইয়ের দেখা পাওয়া যায় না। তুরাপুর সাথে বেশ আড্ডা দিচ্ছেন বোধ হয়। উনি আমার পাশে এসে বসতেই দোলনা খানিক দুলিত হলো। আমি ওনার দিক থেকে চোখ সরিয়ে ওনা মাথায় দিয়ে উঠে দাঁড়ালাম। কেন জানি ওনার সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে না। আচ্ছা, এটা কি রাগ না অভিমান? যদি রাগ হয় তাহলে আমি কেন কষ্ট পাচ্ছি? তবে কি এটা অভিমান? কিন্তু অভিমান তো খুব প্রিয় মানুষের সাথে করা যায়। উনি কি আমার প্রিয় মানুষ? আমি পা বাড়াতে নিতেই শুভ্র ভাই আমার হাত ধরে ওনার পাশে বসিয়ে দিয়েছেন। আমি হাত ছাড়ানোর চেষ্টা করছি কিন্তু পারছি না। ওনার হাতের সাথে আমার ছোট্ট নরম হাতখানার জোর খাটানো নিতান্তই তুচ্ছ এক ব্যাপার। রাগ করেছিস? না তো। সত্যিই রাগ করিসনি? আশ্চর্য, আমি আপনার উপর রাগ করব কেন? কে হন আপনি আমার? কেউ না। তাহলে আমি আপনার উপর রাগ কেন করব বলুন তো? শুভ্র ভাই আমার কথায় হাসলেন। আমার চোখের দিকে তাকিয়ে বললেন, কেউ হয় না আমি তোর। না, কিন্তু তোর চোখ তো অন্য কথা বলছে মেহু। আমার কেন জানি মনে হচ্ছে তুই প্রেমে পড়েছিস। সত্যি বলছি। ওনার কথায় আমি রেগে বললাম, না, হাত ছাড়ুন। আপনাকে অসহ্য লাগছে আমার। উনি হাত ছাড়লেন না আমার, বরং আমার কোলে মাথা দিয়ে দোলনায় গায়ে এলিয়ে দিলেন। নিশ্চিন্তে বললেন, জানিস মেহু, আমি না একটা মেয়েকে ভালোবাসি। মেয়েটা বেশ উঞ্চল্লি। তার দিন শুরু হয় লম্পজম দিয়ে। মেয়েটা সারাক্ষণ শুধু ঝগড়া করে আমার সাথে। একটুও শান্তি দেয় না আমায়, এমনকি ঘুমালেও শান্তি পায় না তার জন্য। স্বপ্নে এসে বেশ জ্বালাতন করে মেয়েটা। উনচন্ডী এত জ্বালায় কেন আমায় বলতো? শুভ্র ভাইয়ের কথায় আমি মুখ ফুলিয়ে আকাশের দিকে তাকালাম। এতক্ষণ যে আকাশকে এত নিখুঁত মন কাড়া লাগছিল, এখন আর তেমন লাগছে না। মনে হচ্ছে শুভ্র ভাইয়ের কথায় আকাশটাও আমার মতো মুখ ফুলিয়ে দুঃখ পুষে রেখেছে। জানিস, উনচন্ডী মেয়েটা সারা। আর শুভ্র ভাইয়ের কথা শুনতে ইচ্ছে হলো না। প্রচন্ড রাগী কণ্ঠে শুধালাম, আমি কি আপনার কাছে আপনার উনচন্ডীর কথা শুনতে চেয়েছি শুভ্র ভাই? চাইনি তো। তাহলে শুধু শুধু বলছেন কেন? শুনুন, আমি বিরক্ত হচ্ছি। ভীষণ বিরক্ত হচ্ছি। দয়া করে আপনি সরুন, আমি নিচে যাব। শুভ্র ভাই ফট করে উঠে বসলেন। আমি অবাক হয়ে তাকালাম। উনি ভ্রু কুঁচকে বললেন, কি হলো যা? এবার রেগে উঠে দাঁড়ালাম আমি। ধোপা তুলে চলে যেতে নিতেই উনি আমার হাত ধরে থামিয়ে দিলেন। দোলনা থেকে উঠে আমার উরুক্কু চুলগুলো ফু দিয়ে সরিয়ে দিয়ে একটা অলকানন্দা ফুল গুজে দিলেন কানে। আমি এবার রাগ ভুলে শান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকলাম ওনার দিকে। উনি আমার দিকে তাকিয়ে হাসলেন। নাক টেনে দিয়ে বললেন,
উনচণ্ডী মেয়ের এত রাগ, এত হিংসা। তবে কি উনচণ্ডী এই বেপরোয়া শুভ্রের প্রেমে পড়েছে? কি রে উনচণ্ডী, পড়েছিস নাকি প্রেমে? বলেই উনি আমার মুখে দ্বিতীয়বারের মতো ফু দিয়ে চলে গেলেন। আমি কেবল লাজে রাঙা মুখে দাঁড়িয়ে থাকলাম। অত্যন্ত খুশিতে ঘুরে ঘুরে গান ধরলাম। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে বেপরোয়া পুরুষে এমন প্রেমে। আর গাইতে পারলাম না। ছাদের দরজার দিকে চোখ যেতেই দেখলাম শুভ্র ভাই সেখানে দাঁড়িয়ে মিটিমিটি হাসছেন। নিজেকে এখন ভিন্ন গ্রহের প্রাণী মনে হচ্ছে আমার। কোনো অনুভূতি হচ্ছে না। শুধু চারিদিক থেকে কেউ বলে চলেছে কোনো এক জাদুকাঠি দিয়ে এখান থেকে ভ্যানিশ হয়ে যায় ইস্যু। ইস্যু, তোর আব্বু কেমন জানি করছে। তোকে আসতে বলছে গ্রামে। বারবার শুধু তোকে আর সায়রাকে দেখতে যাচ্ছে। সায়রা কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, তুই সবাইকে নিয়ে আয়। মা, আমার গা ঘামছে, তোর বাবার চিন্তায় মাথা ঘুরে পড়ে যাব বোধ হয়। তাড়াতাড়ি আয় মা। ফোনের ওপর পাশ থেকে আম্মুর কথাগুলো শুনে স্তব্ধ হয়ে বসে গেলাম আমি। কান্না পাচ্ছে ভীষণ। বুঝতে পারছি গাল বেয়ে পানি গড়িয়ে পড়ছে। আব্বু অসুস্থ এই কথাটা আমি মেনে নিতে পারছি না। আব্বুর কি ভীষণ কষ্ট হচ্ছে। কি শুধু ছোট আম্মু আর কিছু না বলে দৌড়ে আমার কাছে এলেন। গালে হাত দিয়ে বললেন, কি হয়েছে ইস্যু? কাঁদছিস কেন তুই? কে কি বলেছে মা? বল আমায়। আমি ছোট আম্মুকে জড়িয়ে ধরেই ফুপিয়ে কেঁদে উঠলাম। জড়ানো গলায় বললাম, আব্বু আব্বু ভীষণ অসুস্থ। আমি আব্বুর কাছে যাব। আমায় আব্বুর কাছে নিয়ে চলো। কি হয়েছে ভাইজানের? এই সুখ, কান্না থামা মা। তারা আমি শুভ্রকে ডেকে আনছি। বাড়িতে তো আর কোনো পুরুষ মানুষও নেই এখন। আমার ফোন আবার বেজে উঠল। ছোট আম্মু ফোন ধরে কথা বলছেন। ওই পাশ থেকে কি বললো শোনা গেল না। ছোট আম্মু শুধু বললেন, আমরা আসছি ছোট, তুই চিন্তা করিস না। গাড়িতে বসে আছি। আজ ড্রাইভার কাকু গাড়ি চালাচ্ছেন। শুভ্র ভাই উনার পাশে বসে আছেন। পিছনের সিটে আমি, আয়রা আপু, ফুপ্পি আর ছোট আম্মু। আব্বুর কথা শুনে ছোট আম্মু কাঁদতে কাঁদতে এসেছিল তখন। বাড়ির সবাই যাচ্ছে এখন গ্রামে। অন্য গাড়িতে আদিয়ান ভাইয়া সবাইকে নিয়ে আসছেন আমাদের পিছনে। ফুপ্পি কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছেন গাড়িতে। সব বোনেরা এমনই হয় বোধ হয়। ভাইদের এত ভালোবাসে তারা। ছোট আম্মুকে জড়িয়ে ধরে চুপচাপ চোখ বন্ধ করে আছি আমি। চোখ দিয়ে যে এখনো জল পড়ছে তা বেশ বুঝতে পারছি। আয়রা আপু আমার মাথায় হাত বুলিয়ে বললেন, কাঁদিস না ইস্যু, মামার কিছু হবে না দেখিস। আমি এবার শব্দ করেই কেঁদে ফেললাম। বোবা কান্না আর করতে পারছি না আমি। হঠাৎ শুভ্র ভাইয়ের গলা শোনা গেল। উনি পিছনে ফিরে ছোট আম্মুর দিকে তাকিয়ে বললেন, আম্মু ওকে চুপ করতে বলো। আমার কান্না থামলো না। মুখে উনা চেপে ছোট আম্মুকে জড়িয়ে ধরে ফুপাতে লাগলাম। আস্তে আস্তে মাথা ভার হয়ে আসছে আমার, চোখে রাজ্যের ঘুম নেমে আসছে। আমার কান্না বন্ধ হলো, ঘুমের দেশে পাড়ি দিলাম বোধ হয়। ইস্যু, উঠো মা, চলে এসেছি আমরা। আমি চোখ পিটপিট করে তাকালাম। চলে এসেছি। গাড়ির গ্লাস দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম ওই তো আমাদের বাড়ি দেখা যাচ্ছে। আমি গাড়ি থেকে নেমে দৌড়ে ভিতরে চলে গেলাম। খাটের উপর আব্বুকে শুয়ে থাকতে দেখে আব্বুর বুকে ঝাঁপিয়ে পড়লাম। এতক্ষণে যেন প্রাণ ফিরে পেয়েছি আমি। কান্না মিশ্রিত কণ্ঠে আব্বুকে বললাম, আব্বু কোথায় কষ্ট হচ্ছে তোমার? সায়রা আপু আব্বুর পাশে বসে বসে কাঁদছে। আপু বলল, আব্বুর হার্ট অ্যাটাক হয়েছিল ইস্যু। ডাক্তার আঙ্কেল এসে দেখে গেছেন। উনি ঘুমের ঔষধ খাইয়ে দিয়েছেন আব্বুকে। আব্বু এখন ঘুমা। তুই আমার পাশে এসে বসো। আমি চুপচাপ আব্বুর পাশে গিয়ে বসলাম। দুই বোন কিছুক্ষণ একে অপরের দিকে তাকিয়ে থেকে একজন আরেকজনকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। আব্বুর সামান্য কষ্ট যে আমাদের সহ্য হয় না তাকে আমাদের বোকা আব্বু জানে। আব্বু এখন মোটামুটি সুস্থ।
তবে আব্বুর এখন ধারণা হয়েছে উনি যে কোনো সময় আবার অসুস্থ হয়ে যেতে পারেন। তাই অসুস্থ হওয়ার আগে আব্বু চাচুদের জানালেন উনি উনার মেয়েদের এখনই বিয়ে দিয়ে তাদের সুখের সংসার দেখে যেতে চান। আমি আর আব্বু বারবার একজন আরেকজনের মুখ চাওয়া চাওয়াই করছি। সত্যিই কি আব্বু আমাদের বিয়ে দিয়ে দিবেন? কিন্তু কার সাথে? ঠিক করা হলো আব্বু আর আমার বিয়ে একসাথে দেওয়া হবে। আব্বু আর বড় চাচুর থেকে জানা গেল আব্বু আর নিবরান ভাইয়ের বিয়ে আরো আগ থেকেই ঠিক করে রেখেছিলেন ওনারা। এই খবরখানা শ্রবণ করার পরপরই ঘরবর্তী মানুষের সামনে নিবরান ভাই ও আব্বু দুজনে লাফিয়ে এক চিৎকার মারল। সবার ভ্রুকুঞ্চিত দৃষ্টি ওনাদের উপর পড়ার সাথে সাথে দুজনে এমন ভাব ধরলেন যেন ওনারা দুঃখ পোষ্য শিশু। কিছুই জানে না ওনারা, কেবলই ভূমিষ্ঠ হয়েছেন ধরনীতে। আব্বু আর নিবরান ভাইয়ের খুশি দেখে বুঝলাম আমার সন্দেহ একদম খাবে খাবে ছিল। দুজনে তলে তলে টেম্পু চালাচ্ছে। সবার মনোযোগ আকর্ষণের জন্য আব্বু কাশলেন। আমি দুরু দুরু বুকে আব্বুর দিকে তাকালাম। এখন আমার বিয়ের ঘোষণা করা হবে নিশ্চিত, কিন্তু আমি যে এখনই বিয়ে করতে চাই না। বাবার মুখের দিকে তাকিয়ে কিছু বলার সাহস পাচ্ছি না। হঠাৎ ছোট আম্মুর কথা ভেসে আসলো। ভাইজান ইস্যুকে আমি আর আপনার ভাই শুভ্রের বউ হিসেবে দেখতে চাই। আপনার যদি। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। শুভ্র ভাইয়ের দিকে তাকিয়ে দেখলাম ওনার ভাবাবেগ শূন্য। একদম রোবট মানবের মতো চুপচাপ বসে বসে হাতে চাবি ঘুরেছেন। আমি ওনার থেকে চোখ সরিয়ে পুনরায় আব্বুর দিকে তাকালাম। আব্বু হাসলেন। আমার মাথায় হাত বুলিয়ে বললেন, সত্যি কথা বলতে ইস্যুর জন্য আমি সবসময় শুভ্রকেই চয়েসে রেখেছি। ইস্যুমা, তোর কোনো আপত্তি আছে? তোর ইচ্ছের বিরুদ্ধে কিছু হবে না। আমি লাজুক চোখে শুভ্র ভাইয়ের দিকে তাকিয়ে দেখলাম উনি এখনো একইভাবে বসে আছেন। ব্যাস, এবার আর রাগ না করে পারলাম না। এত অদ্ভুত কেন এই মানুষটা? কোনো আবেগ অনুভূতি নেই নাকি ওনার? হঠাৎ আদ্রিয়ান ভাইয়ার দিকে চোখ যেতেই দেখলাম ভাইয়া অদ্ভুত চোখে আমার চোখের দিকে তাকিয়ে আছেন। যেন আমার উত্তর শোনার জন্য অধীর আগ্রহে বসে আছেন উনি। আমার ভাবনার মাঝেই আবার আব্বুর গলা শোনা গেল, কি রে মা, আপত্তি আছে তোর? আমি শুভ্র ভাইয়ের দিকে তাকিয়ে থমথমে গলায় বললাম, তুমি যা বলবে তাই হবে বাবা, আমার কোনো আপত্তি নেই। সবাই একসাথে আলহামদুলিল্লাহ বললেন। আব্বু আদ্রিয়ান ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, কিরে আদি, তোর জন্য মেয়ে দেখি বল। শুভ্রের তো বিয়ে হয়ে যাবে। আমি আদ্রিয়ান ভাইয়ের দিকে তাকালাম। আশ্চর্য, উনি এখানেও আমার চোখের দিকেই তাকিয়ে আছেন। উনার চোখে রাগ স্পষ্ট। আব্বুর কথায় উনি কোনো হেলদোল না দেখিয়ে উঠে বাইরে চলে গেলেন। আব্বুরা হেসে লজ্জা পেয়েছে বলে উড়িয়ে দিলেন বিষয়টা। কিন্তু আমার মনে কেমন খটকা লাগছে। মনে হচ্ছে ভীষণ খারাপ কিছু হতে চলেছে, ভীষণ খারাপ। আমাদের বাড়ির পিছনের দিকে বড় একটা কৃষ্ণচূড়া গাছ আছে। আমার যখন খুব বেশি মন খারাপ হয় তখন ওই গাছটার তলায় গিয়ে বসি আমি। আজও তার ব্যতিক্রম নয়। মন খারাপগুলোর সাথে বোঝাই করে নিয়ে গাছটার নিচে বসলাম। এই গাছটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমার ভীষণ ভালোবাসার মানুষ একজনের স্মৃতি, আমার বড় ভাইয়া সাইমন। ভাইয়া আমার থেকে 5 বছরের বড় আর আপুর থেকে 3। আমরা দুই বোনই ছিলাম ভাইয়ার চোখের মণি। তবে ভাইয়া বোধহয় আমাকেই বেশি ভালোবাসতেন। সেই ভালোবাসার দরুন 7 বছর আগে আমার জন্যই তো ভাইয়ার মৃত্যু হয়েছে। চোখ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। অতীত এত কঠিন কেন? এত কষ্ট কেন দেয় আমায়? সাইমন ভাইয়া, দেখো, তোমার টুকটুকি ভালো নেই, একটুও ভালো নেই। আচমকা কেউ আমার পাশে বসে আমার চোখের পানি মুছে দিয়ে ছলো ছলো দৃষ্টিতে তাকিয়ে দেখলাম শুভ্র ভাই। উনি আমার চোখের দিকে তাকিয়ে বললেন, চোখে পানি কেন? আমি বার কয়েক পলক ফেলে ওনার দিকে তাকিয়ে থাকলাম। পরপরই উনাকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। আজ কেন নিজেকে এত অপরাধী মনে হচ্ছে? কেন ভাইয়াকে এত বেশি মনে পড়ছে? শুভ্র ভাই আমার মাথায় হাত বুলিয়ে বললেন, কান্না থামা মেহু। কি হয়েছে বল আমায়। আমার কান্না থামলো না। কান্না জড়িত কণ্ঠে শুভ্র ভাইকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম,
আমার সাইমন ভাইয়াকে এনে দিতে পারবেন শুভ্র ভাই? আমি আমার ভাইকে আরেকটি বার দেখতে চাই। ভাইয়ার কোলে মাথা রেখে আমি আবার সুখের ঘুম ঘুমোতে চাই। ভাইয়ার সাথে কত শত গল্প করতে চাই। এনে দিতে পারবেন আমার ভাইয়াকে? বলুন না শুভ্র ভাই। শান্ত হ মেহু। কি বলছিস তুই? সাইমন ভাইয়া নেই মেহু। আমি এক ধাক্কায় শুভ্র ভাইকে দূরে সরিয়ে দিলাম। চিৎকার করে বললাম, কি নেই? আমার ভাইয়া আছে। আপনারা সবাই লুকিয়ে রেখেছেন আমার ভাইয়াকে। এনে দিন না আমার ভাইয়াকে প্লিজ শুভ্র ভাই। আমার মাথা যন্ত্রণা করছে। মনে হচ্ছে সেই 7 বছর আগের মতো আবার অসুস্থ হয়ে যাচ্ছি আমি। চোখ ঝাপসা হয়ে আসছে আমার। চারিদিকে শুধু সাইমন ভাইয়ার রক্তে ভিজা দেহ দেখতে পাচ্ছি। ভাইয়া আমাকে ডাকছে। আমি ভয় পাচ্ছি, ভীষণ ভয় পাচ্ছি। ভীতগ্রস্ত আমি দৌড়ে গিয়ে শুভ্র ভাইয়ের পিছনে লুকালাম। উনার শার্ট খামচে ধরে অনবরত বিড়বিড় করতে লাগলাম। শুভ্র ভাই দ্রুত আমাকে উনার দিকে ফেরালেন। আমার হাত ধরে ঝাঁকিয়ে বললেন, মেহু মেহু, এমন করছিস কেন? দেখ কেউ নেই এখানে। আমার দিকে তাকা মেহু। এই মেহু। শুভ্র ভাইয়ের কথা আমার কানে একটুখানি বেজেই বিলীন হয়ে গেল। আমি ভয়ার্ত কণ্ঠে আবার বললাম, আমার ভাইয়া আমাকে মেরে ফেলবে। বাঁচান আমায় শুভ্র ভাই, বাঁচা। আর বলতে পারলাম না। মাথা ঘুরে পড়ে যেতে নিতেই বুঝলাম শুভ্র ভাই আমাকে ধরে নিয়েছেন। উনি বার কয়েক আমার গালে চাপড় মেরে বললেন, মেহু, এই মেহু, আমার কথা শুনতে পাচ্ছিস? ও শিট, এত জ্বালাচ্ছিস কেন আমায়? আমি সব শুনতে পাচ্ছি, কিন্তু চোখ খুলে কিছু বলতে পারছি না। মনে হচ্ছে চোখ খুললেই আবার রক্তমাখা সাইমন ভাইয়াকে দেখতে পাবো। হাওয়ায় ভাসছি আমি। শুভ্র ভাই আমাকে কোলে তুলে নিয়েছেন। হঠাৎ আপুর কথা শুনতে পেলাম। কি হয়েছে ওর? ইস্যু? শুভ্র ভাই কি বললেন আর শুনতে পেলাম না। চোখে এবার ঘুম নেমে এলো আমার। ছোট বিড়াল ছানার মতো গুটিসুটি মেরে শুভ্র ভাইয়ের কোলেই ঘুমিয়ে পড়লাম আমি। ঘুম ভাঙতেই নিজেকে আপুর রুমে আবিষ্কার করলাম আমি। পাশ ফিরে তাকিয়ে দেখলাম আপু ঘুমছে। রাত হলো কখন? বালিশের পাশে থাকা আপুর মোবাইল নিয়ে দেখলাম রাত 1:23। আস্তে করে আপুর হাতটা সরিয়ে খাট থেকে নেমে দাঁড়ালাম। মাথাটা এখনো ব্যথা করছে প্রচুর। বারান্দার রেলিং ধরে দাঁড়াতেই হুড়হুড় করে বাতাস এসে ছুঁয়ে দিল আমায়। আকাশে চাঁদ দেখা যাচ্ছে না। মেঘের আড়ালে লুকিয়ে পড়েছে সে। কাল বোধ হয় বৃষ্টি হবে। আমি আবার ভাইয়ার কথা ভাবতে লাগলাম। ওই দিন বোধ হয় আমি স্কুলে না গেলে ভাইয়ার অ্যাক্সিডেন্টটা হতো না। আমি তখন 6ষ্ঠ শ্রেণীতে পড়া এক বালিকা। ভাইয়া প্রতিদিন আমাকে স্কুলে দিয়ে আসতো আর নিয়ে আসতো। সেদিন ভাইয়ার আসতে দেরি হওয়ার কারণে আমি একাই স্কুল থেকে বের হয়ে গেলাম। সেই রাস্তায় তেমন একটা গাড়ি চলতো না, কিন্তু সেদিন একটা বিড়ালছানাকে রাস্তার মাঝখানে দেখতে পেলাম আমি, আর তার বিপরীতে দিয়ে আসা একটা মালবাহী ট্রাকও দেখতে পেলাম। দৌড়ে বিড়ালটাকে কোলে নিয়ে যেয়ে আসতে যাব, ঠিক তখনই খেয়াল করলাম ট্রাক একদম আমার সামনে। কিছুক্ষণ বাদেই চূর্ণ বিচূর্ণ করে দিবে আমায়। কিন্তু আমার ভাইয়ের জন্য তা আর সম্ভব হলো না। আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার সাথে সাথেই ট্রাকে চাপে পড়ে ঘটনাস্থলেই আমার ভাইয়ের মৃত্যু। বুক ছিঁড়ে হাহাকার বেরিয়ে এলো আমার। মাথা যন্ত্রণা কমানোর জন্য লাল চা খেতে হবে এখন। আপুর একটা শাল গায়ে জড়িয়ে চুপচাপ নিচে নেমে গেলাম আমি। চা বানিয়ে সোফার উপর উঠে বসলাম। যেই চায়ে চুমুক দিতে যাব অমনি খেয়াল করলাম কেউ দরজা ধাক্কাচ্ছে। এত রাতে কে এলো? চুপচাপ চা শেষ করে উঠে দাঁড়ালাম আমি। দরজার কাছে গিয়ে সাহস করে দরজা খুললাম। আদ্রিয়ান ভাইয়া দাঁড়িয়ে আছেন। এই রাত 1টার সময় উনি কোথা থেকে আসছেন? আদ্রিয়ান ভাইয়া আমাকে দেখে বেশ অবাক হলেন বোধ হয়। আমি অবাক কণ্ঠে বললাম, এত রাতে আপনি কোথায় গিয়েছিলেন ভাইয়া? ঘরের কেউ জানলে কেলেঙ্কারি হয়ে যাবে। আপনি জানেন না, আমাদের বাড়ির কেউ এত রাত অবধি বাইরে থাকা পছন্দ করে না। একটু ছাদে আসবি ইস্যু, তোর সাথে কিছু কথা ছিল। আমি আরো অবাক হয়ে তাকালাম ভাইয়ার দিকে। ভাইয়াকে অন্যরকম ঠেকেছে আমার কাছে।
কি হয়েছে ভাইয়া? এত রাতে ছাদে কেন যাব ভাইয়া? আপনি কি বলবেন এখানে বলেন ভাইয়া, আমি শুনছি। আমার কথা শেষ হতেই আদ্রিয়ান ভাইয়া আমার হাত ধরে নিলেন। মনোযোগের সুরে বললেন, তুই শুভ্রকে বিয়ে করিস না ইস্যু। আমি ফ্যাল করে আদ্রিয়ান ভাইয়ার দিকে চেয়ে থাকলাম। ভাইয়া হুট করে আমাকে জড়িয়ে ধরলেন। এবার রাগে চূড়ান্তে পৌঁছে গেলাম আমি। কি করছেন কি উনি? দুই হাত দিয়ে আদ্রিয়ান ভাইয়াকে দূরে সরিয়ে দিলাম। রাগী কণ্ঠে বললাম, কি করছেন কি আদ্রিয়ান ভাই? ভাইয়া বোধ হয় রেগে গেলেন। দাঁতে দাঁত চেপে বললেন, শুভ্র ছুলে তো এরকম করিস না। আমি ছুলেই দোষ। কি বলছেন এসব ভাইয়া? মুখে লাগাম টানুন। আমি তো খারাপ কিছু বলছি না। শুভ্রকে ভালোবাসিস তুই? আমি থমথমে গলায় বললাম, হ্যাঁ ভালোবাসি। আমি শুভ্র ভাইকে ভালোবাসি। এখন আপনি আপনার রুমে যান আদ্রিয়ান ভাই। ভাইয়া কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে ধোপা তুলে চলে গেলেন ওনার রুমে। আমি দীর্ঘশ্বাস ছেড়ে সোফায় বসলাম। এতক্ষণ যা বুঝার বোঝা হয়ে গেছে আমার। আদ্রিয়ান ভাই আমায় পছন্দ করেন। ওই দিন তুরাপুর চোখে আদ্রিয়ান ভাইয়ের জন্য ভালোবাসা দেখেছি আমি। আদ্রিয়ান ভাই তুরাপুকে ভালো না বেসে আমায় বাসলেন কেন? এত সমস্যা কেন সৃষ্টি করলেন? সামনের সপ্তাহে আমাদের বিয়ের তারিখ ধার্য করা হয়েছে। যেহেতু আমাদের সকল আত্মীয় স্বজন ঢাকায়, তাই ঠিক করা হলো বিয়ে ঢাকায় হবে। যার দরুন কাল আব্বু আম্মু সহ সবাই ঢাকায় ব্যাক করেছি। আমি আর আব্বু খাটের মাঝখানে বসে আছি। আর আমাদের দুইজনকে ঘিরে বসে আছে আমাদের পুরো কাজিন মহল। আমার মামাতো ভাই বোন সবাই একটু আগেই এসে উপস্থিত হয়েছে। আয়রা আপু আর রামিসা ইতিমধ্যে আমাকে আর আব্বুকে পচানো শুরু করে দিয়েছে। আয়রা আপু মাঝে মাঝে আফসোসের সুরে বলছেন, সায়ু তোরও বিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু দেখ আমার বাপ মায়ের এখন পর্যন্ত আমাকে বিয়ে দেওয়ার কোনো নামগন্ধ নাই। বড়ই হতাশাজনক ব্যাপার। আমরা সবাই হেসে দিলাম একসাথে। আমাদের হাসাহাসির মাঝেই দুইজন মানুষ এসে উপস্থিত হলেন সেখানে। একজন তুরাপু আর আরেকজনকে আমি চিনি না, কিন্তু আয়রা আপু বোধ হয় চিনে ওনাকে। আপু চিৎকার করে বলল, তুমি তুমি এখানে? অপরিচিত পুরুষের দিকে তাকিয়ে দেখলাম উনি আয়রা আপুর দিকে তাকিয়ে চোখ মারলেন। আমি হতভম্ব হয়ে কাঁদতে লাগলাম। তুরাপু আয়রা আপুর দিকে তাকিয়ে বললেন, তুমি চিনো ওকে? ও তো আমার ভাইয়া। আয়রা আপু কি বুঝে লাজুক হাসলো। তুরাপু এবার ওনার ভাইয়ের দিকে তাকিয়ে বললেন, ভাইয়া তুমি আরুকে চিনো? না তো। কে আরু? আমি মনে মনে হাসলাম। একটু আগে আয়রা আপুকে চোখ টিপে এখন বলছেন যে উনি চিনেন না আয়রা আপুকে। টেম্পু চলে তাহলে তলে তলে। আচ্ছা বাদ দে, শুভ্রের হবু বউকে বল দেখি। ওর বউকে দেখার জন্যই তো বিনা দাওয়াতে চলে এলাম। তুরাপু তীব্র ভাইয়ার কথায় ওনাকে আমার সামনে নিয়ে এসে বললেন, ও হচ্ছে শুভ্রের মেয়ে, বুঝলে? আমি লজ্জায় চোখ নামিয়ে নিলাম। তীব্র ভাইয়া বললেন, ওহো, এই সেই রমণী। ভালো আছো শুভ্র মেহু? আদ্রিয়ান ভাই আর আমি ছাদে আকাশের নিচে দাঁড়িয়ে আছি। আমি পুনরায় অসহ্য হয়ে বললাম, কি বলবেন তাড়াতাড়ি বলেন ভাইয়া। আমার আপনার সাথে এখানে দাঁড়িয়ে থাকতে মোটেই ইচ্ছে করছে না। আদ্রিয়ান ভাই আমার কথায় হেসে বললেন, কাল আমি কানাডা চলে যাচ্ছি। তোকে আর সহ্য করা লাগবে না আমায়। আমি বিস্মিত হয়ে ভাইয়ার দিকে তাকিয়ে থাকলাম। ভাইয়া আমার হাতে একটা চিঠি গুঁজে দিয়ে বললেন, একবার ভালোবাসি বলবি প্লিজ। আমি চুপচাপ দাঁড়িয়ে থাকলাম। আমার থেকে কোনো কথা না শুনে আদ্রিয়ান ভাই আবার হাসলেন। চলে যেতে যেতে বললেন, এই ব্যর্থ পুরুষের কথা যদি কখনো মনে পড়ে তখন চিঠিটা উন্মুক্ত করিস। আর যদি এই পুরুষের প্রতি তোর সামান্যতম ঘৃণা থাকে তাহলে চিঠিটা এখনই ফেলে দিতে পারিস। আদ্রিয়ান ভাই চলে গেলেন। আমি ফ্যাল করে তাকিয়ে থাকলাম সেদিকে। আদ্রিয়ান ভাইয়া কানাডা যাচ্ছেন শুনলে ফুপ্পির উপর কি প্রভাব পড়বে ভাবতে লাগলাম।
বাড়িতে এখন উৎসব উৎসব আমেজ। আর 3 দিন বাদে একসাথে বাড়ির 4 ছেলে মেয়ের বিয়ে বলে কথা। হঠাৎ আদ্রিয়ান ভাইয়ের দেওয়া চিঠিটার কথা মনে পড়লো আমার। চিঠিটা কাল ছাদ থেকে এসে বইয়ের ভাঁজে রেখে দিয়েছিলাম আমি। টেবিল থেকে বইটা নিতে যাওয়ার আগেই ইভান দৌড়ে এলো রুমে। অবাক হয়ে তাকালাম আমি। ইভান হাবাতে হাবাতে বলল, শিরা আপু, নিচে চলো তাড়াতাড়ি, সবাইকে হাসপাতালে যেতে হবে। আমার বুক ধক করে উঠল। হাসপাতালে যেতে হবে কেন? আব্বু ঠিক আছে। আব্বু আব্বু কোথায়? ছোট চাচু ঠিক আছে। আদি ভাইয়া হাসপাতালে, তাড়াতাড়ি চলো। সবাই কান্নাকাটি করছে। আমি হতভম্ব হয়ে দ্রুত উঠে দাঁড়ালাম। ইভানের হাত ধরে নিচে যেতেই শুধু নিভ্রান ভাই, আপু আর ছোট আম্মুকে দেখতে পেলাম। জানলাম বাকিরা সবাই হাসপাতালে চলে গিয়েছেন। নিভ্রান ভাই আমাদের সবাইকে দ্রুত গাড়িতে উঠতে বললেন। সবাই হাসপাতালে ভিড় জমিয়েছে। ফুপ্পিকে একটা কেবিনে রাখা হয়েছে। কিছুক্ষণ আগে জ্ঞান হারিয়েছেন উনি। আমি আয়রা আপুকে ধরে বসে আছি। আপু কাঁদতে কাঁদতে নিজের অবস্থা কাহিল করে ফেলেছেন। গাড়িতে সায়রা আপুর থেকে জানলাম আদ্রিয়ান ভাই কার অ্যাক্সিডেন্ট করেছেন। ওনার অবস্থা ক্রিটিক্যাল। আমার চোখ ছলছল করে উঠছে বারবার। আদ্রিয়ান ভাইয়াকে যে আমি সাইমন ভাইয়ার জায়গায় বসিয়েছিলাম। শুভ্র ভাইয়ের দিকে চোখ যেতেই দেখলাম উনি ফুফার হাত ধরে বসে আছেন। উনার দৃষ্টি অগাছালো, চোখ লাল হয়ে আছে। উনি কি কান্না করেছেন? সবার অপেক্ষার প্রহরের সমাপ্তি ঘটিয়ে অপারেশন থিয়েটার থেকে ডক্টর বেরিয়ে এলেন। ফুফা হামলে পড়লেন ডক্টরের উপর। উচ্ছ্বাস নিয়ে বললেন, আমার ছেলে আরে আরে ঠিক আছে তাই না ডাক্তার? আমরা সবাই চাতক পাখির মতো ডাক্তারের উত্তর শোনার জন্য মুখিয়ে রইলাম। ডাক্তার আমাদের খানিক আশা খানিক হতাশা দিয়ে বললেন, এখনো কিছু বলা যাচ্ছে না। ওনার অবস্থা বেশ ক্রিটিক্যাল। 1 ঘন্টার আগে জ্ঞান না ফিরলে আমাদের আর কিছুই করার থাকবে না। সরি বলেই ডাক্তার চলে গেলেন। আয়রা আপুর কান্নার বেগ বেড়ে গেল। আপু কান্না মিশ্রিত কণ্ঠে বললেন, ইস্যু, আমার ভাই ভালো হয়ে যাবে তো? আমি যে ভাইকে ছাড়া থাকতে পারবো না রে। আমি আপুকে শান্ত করার চেষ্টা করলাম। হঠাৎ তুর আপুকে দেখতে পেলাম দৌড়ে আসতে। তীব্র ভাইয়া আপুর পিছন পিছন দৌড়াচ্ছেন। আপু শুভ্র ভাইয়ের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বললেন, আদি ঠিক আছে তো শুভ্র? শুভ্র ভাই কিছু বললেন না। তুর আপু শুভ্র ভাইয়ের হাত ধরে ঝাঁকিয়ে বললেন, কি হলো, কথা বলছিস না কেন? বল আমার আদি ঠিক আছে, বল না। তীব্র ভাইয়া তুর আপুকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে ঠান্ডা হতে বলছেন। শুভ্র ভাই চোখের পানি লুকানোর জন্য বাইরে বেরিয়ে গেলেও আমি স্পষ্ট ওনার চোখ ছলছল করতে দেখলাম। ফুপ্পির জ্ঞান ফিরেছে। এখন ফুপ্পি অনুভূতি শূন্য একজন মানুষ। চুপচাপ আদ্রিয়ান ভাইয়ের কেবিনের দিকে তাকিয়ে আছেন উনি। আমি ছলছল চোখে ফুপ্পির দিকে তাকিয়ে থাকলাম। নিঃসন্দেহে এই মানুষটাকে আমি অনেক বেশি ভালোবাসি। ফুপ্পির এই পরিস্থিতি আর সহ্য হচ্ছে না আমার। কিছুক্ষণ আগে আদ্রিয়ান ভাইয়ের জ্ঞান ফিরেছিল, তবে সেটা শুধু কিছুক্ষণের জন্যই। আমরা সবাই আদ্রিয়ান ভাইয়ের কেবিনে চুপচাপ বসেছিলাম তখন। সবাই ভেবে নিয়েছিলাম আদ্রিয়ান ভাই সুস্থ হয়ে গেছেন। কিন্তু আমাদের ধারণাকে ভুল প্রমাণ করে ভাইয়া আবার চোখ বন্ধ করলেন। অজ্ঞান হওয়ার আগে ভাইয়া শুধু আমার দিকে তাকিয়ে হেসেছিলেন একবার। ভাইয়া অজ্ঞান হওয়ার সাথে সাথে ডাক্তাররা আমাদের কেবিন থেকে বের করে দরজা দিয়ে দিল। তুর আপু তখন আমাকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন বেশ। ডাক্তার আঙ্কেল বেরিয়ে এলেন। আমরা সবাই ওনার সামনে গিয়ে কোনো ভালো খবর শোনার জন্য বেকুলতা নিয়ে তাকিয়ে থাকলাম। ডাক্তার আঙ্কেল আমাদের সবার আকাঙ্ক্ষা ভরা মুখ দেখে গললেন না। উচ্চারণ করলেন সেই কঠোর থেকে কঠোরতম শব্দ, সরি। ফুপ্পি, আয়রা আপু চিৎকার করে কাঁদছেন। এত সব মানুষের আত্মচিৎকারে আমার কান্নারা দলা পাকিয়ে আসছে। বারবার আদ্রিয়ান ভাইয়ার আকুতিমাখা চেহারাটা ভেসে আসছে। ফুপ্পি জ্ঞান হারালেন। আব্বু চাচুরা ফুপ্পিকে নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। সায়রা আপু আয়রা আপুকে শান্ত করার চেষ্টা করছেন। হঠাৎ তুর আপুর দিকে চোখ যেতেই দেখলাম আপু একদম অনুভূতিহীন ভাবে দাঁড়িয়ে আছেন। ছুঁয়ে দিলেই ঝরে পড়ে যাবেন এমন।
দ্রুত পায়ে তুরাপুর কাছে এগিয়ে গিয়ে আগলে নিলাম ওনাকে। তুরাপু কাঁদছেন, তবে তা হাউমাউ করে কান্না নয়, বোবা কান্না। আমি আপুর মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করলেও নিজের গাল বেয়ে অজস্র অশ্রু গড়িয়ে পড়ার অস্তিত্ব পেলাম। হঠাৎ শুভ্র ভাইয়ের কথা মনে পড়ল। উনি কোথায়? তীব্র ভাইয়া তুরাপুকে ধরলেন। তুরাপুকে নানা কথা দিয়ে ভুলাতে যাচ্ছেন উনি, কিন্তু তাতে কোনো লাভ হলো না। তুরাপু দৌড়ে আদ্রিয়ান ভাইয়ার কেবিনে চলে গেলেন। আমরাও দৌড়ে গেলাম সেখানে। শুভ্র ভাইকে আদ্রিয়ান ভাইয়ার হাত ধরে বসে থাকতে দেখলাম। তুরাপু হুমড়ি খেয়ে পড়লেন আদ্রিয়ান ভাইয়ার বুকে। আপু আর নিজের মধ্যে নেই বুঝতে পারলাম। আমি আর কান্না চেপে রাখতে পারলাম না, শব্দ করে কেঁদে ফেললাম। তীব্র ভাইয়া আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত হতে বলছেন। তুরাপুর কথা শুনতে পেলাম হঠাৎ। আপু আদ্রিয়ান ভাইয়ার চোখের দিকে তাকিয়ে বলছেন, এই আদি, উঠো না। দেখ, তোর আর তোকে কোনোদিন ভালোবাসি বলে বিরক্ত করবে না। তোর কাছে বারবার ছুটে এসে তোর ওই হাতখানা ধরতে চাইবে না। চোখ খুল না রে বাবা। এই দেখ, কান ধরছি আমি। আমরা আবার আগের মতো বন্ধু হয়েই থাকবো শুধু। উঠো এবার। এই শুভ্র, আদিকে উঠতে বল না। এবার কিন্তু আমি রেগে যাচ্ছি। চুল ছিঁড়বো কিন্তু ওর। শুভ্র ভাই তুরাপুকে আদ্রিয়ান ভাইয়ের কাছ থেকে সরিয়ে আনলেন। বললেন, পাগলামি করিস না তুই, শান্ত হ। তুরাপু শুভ্র ভাইকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠলেন। একটা সময় আপু নিস্তেজ হয়ে এলেন, জ্ঞান হারালেন। শুভ্র ভাইয়ের চোখে পানি চিকচিক করছে। তীব্র ভাইয়া তুরাপুকে কোলে করে নিয়ে যেতেই শুভ্র ভাই আবার আদ্রিয়ান ভাইয়ার পাশে গিয়ে বসলেন। আমি এলোমেলো পায়ে ওনার পাশে গিয়ে বসলাম। উনি ছল ছল চোখে আমার দিকে তাকিয়ে বললেন, আদি কি সত্যি আর নেই মেহু? আজ ভাদ্র মাসের 10 তারিখ। এই রোদ, এই মেঘ, এই বৃষ্টি। বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করছি আমি। বৃষ্টির ছড়া এসে লাগছে গায়ে। এই সময় একটা বই পড়া যেতে পারে। বারান্দা থেকে বেরিয়ে বুকশেলফের কাছে গেলাম। হুমায়ুন আহমেদের লেখা নবনী বইটা তুলে নিলাম হাতে। আচমকা বই থেকে একটা চিঠি আমার পায়ের কাছে পড়তেই ভ্রু কুঁচকে সেদিকে তাকালাম। চিঠির উপরে লেখা সম্বোধনটা চোখে লাগতেই মনে পড়ল 1 বছর আগে আদ্রিয়ান ভাইয়ের দেওয়া সেই চিঠিটার কথা। হাতে তুলে নিলাম চিঠিখানা। গুটি গুটি অক্ষরে লেখা ভেসে উঠল চোখের সামনে। অপ্রিয় ইস্যু, ভালোবাসা এত কঠিন কেন বল দেখি? যাকে ভালোবাসা যায় তাকে কেন নিজের করে পাওয়া যায় না? আমি কখন তোর প্রেমে পড়েছিলাম জানিস? সেদিন ছিল চৈত্রের এক তপ্ত দুপুর। এক সপ্তাদশী মেয়ে আমার আম্মু শাড়ি পরে পায়ে আলতা মেখে নুপুরের রিনিঝিনি শব্দ তুলে ছুটে বেড়াচ্ছে। তার মুখে চন্দনের ফোঁটার মতো বিন্দু বিন্দু ঘাম লেপ্টে আছে। চুলগুলো সব হাওয়ায় ডালমাডাল হয়ে উঠছে। বিশ্বাস কর, সেই যে থমকালাম। আর শুন, ভালো থাকিস তুই। আমি তোর আর শুভ্রের মাঝে তৃতীয় ব্যক্তি হয়ে আসবো না কখনো। জানি শুভ্র তোকে আমার থেকেও বেশি ভালোবাসে। তোর চোখে কখনো অশ্রু ঝরতে দিবে না ও। তবুও আমার অবুঝ মন দীর্ঘ নিঃশ্বাসের সাথে সবসময় আফসোসের সুর তুলে বলে ওঠে, তোকে নিজের বউ রূপে দেখা হলো না আর। তোকে আর তুমি করে ডাকা হলো না আমার। ইতি, তোর প্রেমিক পুরুষ। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল আনন্দে। সেদিন আদ্রিয়ান ভাইয়ার মৃত্যুর পর আমাদের পরিবারটাই মরে গিয়েছিল। আস্তে আস্তে শুভ্র ভাই আর নিবরান ভাই সবাইকে সামলে নিলেও ফুপ্পিকে এখনো সামলাতে পারেননি। ফুপ্পি এখন এক অন্যরকম মানুষ। কারো সাথে কথা বলেন না উনি। কেউ কথা বললে তার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে বলেন, আমার আদিকে দেখেছো তুমি? অনেক কাল হয় আমি আমার ছেলেটাকে দেখি না। এই মেহু, এদিকে আয়। শুভ্র ভাইয়ের ডাকে নতুন গিন্নিদের মতো মাথায় ঘুমটা চাপিয়ে ওনার সামনে গেলাম। আজ 1 মাস হয় আমাদের বিয়ে হয়েছে। আপু আর নিবরান ভাইয়ের বিয়েও আমাদের সাথেই হয়েছিল। জি শুভ্র ভাই। শুভ্র ভাই আমার কথায় ভ্রু কুঁচকে তাকালেন। বিরক্তির সহিত বললেন, নিজের বরকে কে ভাই ডাকে শুনি? কতবার বলতে হবে তোকে যে আমাদের বিয়ে হওয়ার সাথে সাথে ওই ভাই নামক শব্দটার বিলুপ্তি ঘটেছে?
ভাই না ডেকে বড় তো ডাকতে পারিস নাকি? আমি শুভ্র ভাইয়ের কথায় ব্যাপক বিরক্ত বোধ করলাম। বাড়িতে আজ অনেক আত্মীয় স্বজন আছেন। আমাদের বিয়ের সময় কাউকেই নিমন্ত্রণ করা হয়নি, তাই আজ ছোট করে একটা অনুষ্ঠান হচ্ছে। আপনি আজ চুবি কথা রেখে ডেকেছেন কেন সেটা বলুন শুভ্র ভাই। আমার ডাক পড়বে এখন। শুভ্র ভাই আমার কথায় গালে টোকা দিয়ে বললেন, আজকাল বউগিরি করা হচ্ছে দেখি। তার স্বামী যে একটু সেবা যত্ন করতে হয় তা কি স্বামীর বধূ ভুলে গেছে? এদিকে আসো গিন্নি, আমার হাত পা একটু টিপে দাও তো। বলেই উনি বিছানায় গায়ে এলিয়ে দিয়ে শুয়ে পড়লেন। আমি ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে ওনার পাশে বসে পা টিপতে লাগলাম। কিছুক্ষণ বাদে উনি ফের বললেন, শুধু পা টিপছিস, হাতকে টিপবে। আমি চোখ মুখ গরম করে এবার ওনার হাতের পাশে বসে হাত টিপতে লাগলাম। কিছুক্ষণ পর আবার ওনার বিরক্তিকর কথা শোনা গেল। বললেন, শুধু হাত পা টিপলেই হবে? পিঠে প্রচুর ব্যথা করছে, পিঠকে টিপবে। আমি এবার রাগের সপ্তম পর্যায়ে পৌঁছে গেলাম। ওনার দিকে চোখ গরম করে দাঁতে দাঁত চেপে বললাম, গলায় ব্যথা করছে না? ব্যথা করলে টিপে দিই। বলেই খাট থেকে নেমে হাঁটা ধরলাম। পিছন থেকে শুভ্র ভাইয়ের হাসির আওয়াজ শোনা যাচ্ছে। আমি রাগ ভুলে মুচকি হাসলাম। আমাকে জ্বালিয়ে এত মজা পান উনি। আজ আয়রা আপুকে দেখতে আসছে। ফুপি এখনো নিজেকে সামলাতে না পারলেও ফুফা আয়রা আপুর দিকে তাকিয়ে সামলে নিয়েছেন নিজেকে। আয়রা আপুও সামলে নিয়েছেন নিজেকে। তাছাড়া কারো মৃত্যুতে তো কারো জীবন থেমে থাকে না। আদিয়ান ভাইয়ার পৃথিবী ছাড়ার 1 বছর পূর্ণ হলো। এতদিনে শুধু ফুপি ওনাকে জড়িয়ে রেখেছেন নিজের স্মৃতিতে। মা বললে তাই হয়তো। পাত্রপক্ষের জায়গায় তীব্র ভাইয়াদের দেখে আমি চমকালাম। তাহলে ফুফা ওনাদের ব্যাপারে আগে থেকেই জানেন। আমি ওনাদের সাথে তুর আপুকে খুঁজলাম কিন্তু পেলাম না। শুভ্র ভাইয়ের হাত ধরে জিজ্ঞেস করলাম, তুর আপু কোথায়? ওনাকে দেখছি না যে। শুভ্র ভাই দীর্ঘশ্বাস গোপন করে বললেন, ও দেশে নেই। আমি থমকালাম। তুর আপু দেশ ছেড়েছেন আবার? আচ্ছা, উনি কি ভালো আছেন? দেখতে দেখতে আরো 5-6 বছর পার হলো। আমার আর শুভ্র ভাইয়ের প্রণয়ের প্রাপ্তি ঘটল। আমাদের ছোট্ট একটা পরিমাইশা এলো। শুভ্র ভাইয়ের মতে মেয়েটা পুরো আমার কার্বন কপি হয়েছে। আমু দেখো না, সাদ ভাইয়া আমায় খেলতে দিতে না। মাইশার কথায় সায়রা আপুর রাজকুমার সাদাত মুখ কাচুমাচু করে আমার দিকে তাকালো। বলল, খামমনি, তোমার মেয়ে মিথ্যা বলছে। আমি মিথ্যা কথা বলছি না, তুমি মৃত। ব্যাস শুরু হয়ে গেল ওদের এলেবেলে কথার ঝগড়াঝাটি। আমি আস্তে করে সেখান থেকে সরে আসলাম। আজ আব্বু আম্মু আসবেন গ্রাম থেকে। নাতি নাতনিদের জন্য মন টানছে ওনাদের। রান্নাঘরে ঢুকলাম আমি। সবাইকে আগেই বলে রেখেছি আজ সব আমি রান্না করব। শুভ্র ভাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য এইসব। 3 মাস হয় উনি চাঁদসুদের বিজনেসের কাজে দেশ ছেড়েছেন। আজ ফিরবেন উনি। হঠাৎ আমার আঁচলে টান পড়ায় পিছন ফিরে তাকিয়ে দেখলাম মাইশা। মেয়েটা রান্নাঘরেও চলে এসেছে। আমু আইসক্রিম খাবো। আমি চুপচাপ ফ্রিজ থেকে মেয়েকে আইসক্রিম বের করে হাতে ধরিয়ে দিলাম। বললাম, যাও আম্মু, দাদুর কাছে গিয়ে বসো। আম্মু এখন কাজ করবো তো। মেয়ে আমার গেল না। ফ্লোরে পা ছড়িয়ে বসে আইসক্রিম আমার দিকে এগিয়ে দিয়ে বলল, খাইয়ে দাও। আম্মু কাজ করবো বলেছি না। যাও এখন। মাইশা গেল না। ইনোসেন্ট ফেস বানিয়ে ঠোঁট উল্টে বলল, পদা আমুক বাবা, আসলে আমি বলে দিব বাবাকে যে তুমি আমাকে একতও ভালোবাসনি। আমি চুপচাপ মেয়ের দিকে তাকিয়ে থাকলাম। মেয়ে চেহারা আমার মতো পেলেও শয়তানি বুদ্ধি সব বাবার থেকে পেয়েছে। একদম শয়তানের ডিব্বা। পায়রা আপু। বিরক্ত হয়ে ডাকলাম আপুকে। শুভ্র ভাই আসা উপলক্ষে আজ রাতে সবাই ডিনারে যাবে বলে ঘোষণা করা হলো। আমরা সবাই রেডি হয়ে আপুর জন্য বসে আছি, কিন্তু আপুর আসার কোনো নাম নাই। তখন থেকে সেজে চলেছে তো সেজেই চলেছে। আমি আবার ডাকতে যাব তার আগেই সাদাত ডাক দিল, পায়রা আম্মু। সোফার উপর গালে হাত দিয়ে বসে থাকা নিবরান ভাইও ডেকে উঠলেন।
পায়রা বহু। তাদের দেখা দেখি শুভ্র ভাইয়ের কোলে ওনার গলা জড়িয়ে ধরে থাকা মাইশা বলে উঠল, পায়রা খাম্মনি। এদের সবার কাণ্ড দেখে আমি খিলখিল করে হেসে উঠলাম। নিশ্চিত সায়রা আপু রুম থেকে বেরিয়ে এসে আমার পিন্ডি চটকাবে। একটা লেকের পারে বসে আছি আমি, শুভ্র ভাই আর ওনার কোলে থাকা মাইশা। রেস্টুরেন্ট থেকে সবাই বাড়ি চলে গেলেও শুভ্র ভাই আমাদের এখানে নিয়ে আসলেন। আজ জ্যোৎস্না রাত, প্রকৃতি ভীষণ আদরে আর মন কাড়া লাগছে। মাইশা বাবার কোলেই ঘুমিয়ে পড়েছে। শুভ্র ভাই মেয়ের কপালে চুমু দিয়ে আমার দিকে তাকালেন। মুগ্ধ চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। আমি ভ্রু কুচকে তাকাতেই হেসে দিলেন উনি। উনার সাথে থাকতে থাকতে আমারও ভ্রু কুচকানো রোগ হয়েছে। তোকে কেমন লাগছে জানিস? প্রতিদিন যেমন লাগে তেমন। আর ওপর রজনীতে চাঁদকে যেমন সুন্দর দেখায়, আজ এই জ্যোৎস্নার ছটায় তোকে তার থেকেও ভয়ঙ্কর সুন্দর দেখাচ্ছে মেয়ে। ঠিক যেন জ্যোৎস্না ভরা আকাশের নিচে মুগ্ধ এক পুষ্প ফুটে আছে। এই পুষ্পের নাম কি জানিস? আমি দুই দিকে মাথা নাড়িয়ে বললাম, ওহু। শুভ্র ভাই হাসলেন। আমার রুক্ষ চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে কপালে গাঢ় চুম্বন আঁকলেন। মুগ্ধ কণ্ঠে বললেন, প্রেমের পুষ্প। আমি লজ্জা রাঙা মুখে চোখ নামিয়ে নিলাম। শুভ্র ভাই অবাক কণ্ঠে বললেন, এই তুই লজ্জা পাচ্ছিস? প্রেমে টেমে পড়লি নাকি হু? আমি ঠোঁট টিপে হাসলাম। উনার চোখের দিকে তাকিয়ে বললাম, আপনার প্রেমে তো আমি বহুবার পড়েছি প্রেমিক পুরুষ। সমাপ্ত।